এসইও এর মধ্যেই আছি। আমাদের আজকের ধারাবাহিকভাবে আজকের ক্লাসের টপিকস হচ্ছে অন সাইট পার্ট 1। ওকে, তো আমাদের আজকের মূল ক্লাস হচ্ছে কি অন সাইট পার্ট 1, যেখানে আমরা হচ্ছে মূলত এর আগে আমরা ধারাবাহিকভাবে যেমন হচ্ছে এসইও কি সেগুলো নিয়ে জেনেছিলাম, বেসিক এসইও নিয়ে। এরপরে হচ্ছে এসইও এর জন্য কিভাবে আসলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে বা কিওয়ার্ড রিসার্চ গুলো কি 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 প্রেক্ষাপটে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কারণ আপনার আর্নিং যেভাবে ইচ্ছে হবে বা আপনি যেভাবে সাইট থেকে মানি জেনারেট করতে চান, মানে আর্নিং জেনারেট করতে চান, সেভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেগুলো আমরা দেখেছি। এরপরে আমরা গত ক্লাসে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং যেটাই বলেন না কেন, কারণ আপনারা আহ, আপনার বিজনেস সাইট অথবা আপনার কোনো এক্সাম্পল অ্যাফিলিয়েট সাইট অথবা অ্যাডসেন্সের সাইট যেটাই হোক না কেন, সবকিছুর জন্যই আপনাদেরকে জাস্ট কি লাগবে, আর্টিকেল লাগবেই। সেটা হয় আপনি লিখবেন অথবা আপনি আপনার রাইটারকে দিয়ে লিখিয়ে নেবেন। কোনো ভালো রাইটার থাকলে তাকে দিয়েও লিখাতে পারেন, অনেকে এটা করে। তো যাই হোক, আমরা নিজেরা লিখি বা অন্য কারোর জন্য লিখি, আমরা যেন দিন শেষে আমাদের সাইটটার জন্য রাইটিং এর ক্ষেত্রে লিখায় নিলেও আমরা যেন তাদেরকে গাইডলাইন দিতে হয়। গাইডলাইন দিয়ে যে কিওয়ার্ডের ডেনসিটি, প্লেসমেন্ট, যাবতীয় বিষয়গুলো আমরা জেনেছি, সেটা বিশেষ করে কপিরাইট কিনা আমার কন্টেন্টটা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দেখেছিলাম, জেনেছিলাম। তো কন্টেন্ট রাইটিং এবং কন্টেন্ট রাইটিং এর পরেই কিন্তু আসে যে পার্টটা, সেটা হচ্ছে কি একটা সাইটের জন্য ডোমেন হোস্টিং নিয়ে সাইটটাকে তৈরি করা, এবং এটাকে আমরা বলবো হচ্ছে অন সাইট। এবং অন সাইটের আজকে আমাদের পার্ট 1 এর ক্লাস হবে। অন সাইটের আমাদের দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে অন সাইট পার্ট 1, আজকে আমাদের অন সাইট পার্ট 1 এর হবে। নেক্সট ডেতে আমাদের অন সাইট পার্ট 2 হবে। তো অন সাইট জিনিসটা কি আসলে? এসইও তে কিন্তু সবাই দেখবেন বলবে যে অন পেজ এবং অফ পেজ। সবাই কিন্তু এসইও কে এভাবেই বলে যে এসইও হচ্ছে দুই ভাগে বিভক্ত বা দুই পক্ষ হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও মানে কি? অন পেজ এসইও হচ্ছে সাইটের ভিতরে যত কাজ করতে হয় সবকিছুকে তারা অন পেজ এসইও বলে। যেমন সাইটের ডোমেন হোস্টিং নেওয়া থেকে সাইটের ভিতরে যা যা যাবতীয় কাজ সবকিছুকেই অন পেজ বলে। আর সাইটের বাইরে মার্কেটিং, মানে যেমন ব্যাক লিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং বা হচ্ছে আমরা যেটাই বলি না কেন, এর মধ্যে বিভিন্ন টাইপের ব্যাকলিং আছে, ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন লিঙ্ক বিল্ডিং অথবা গেস্ট পোস্টিং, আর্টিকেল সাবমিশন, আর্টিকেল ডিরেক্টরিতে আর্টিকেল পাবলিশ, এছাড়া হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, ইমেল আউটরিচ, যা যা বলি না কেন, প্রোফাইল ব্যাকলিং, এই সবগুলো কিন্তু আমাদের সাইটের বাইরে গিয়ে আমরা অন্যান্য সাইটে গিয়ে ব্যাকলিং করে থাকি। তো এটাকে অফ পেজ এসইও বলে। যেমন অনেকেই দেখবেন বা আমরা অনেক সময় ধরেন একটা শোরুম বা একটা দোকানের সাথে তুলনা করে থাকি, যে আপনি ধরেন একটা প্রোডাক্টের শোরুম দিচ্ছেন। আপনি ধরেন যেমন আমি দেখিয়েছি যে অনলাইনে আমি কি করেছি, যে আমি ব্লেন্ডার সেল করব এবং সেটা হচ্ছে অ্যামাজনের, যাই হোক, আমি সেটা সেল করে কমিশন পাবো। দেখেন, এটা অনলাইনের জন্য আমি কি করেছি, আমাকে সাইট তৈরি করতে হয়েছে। সে এক্সাম্পল সেটা যে সাইটই হোক না কেন, বা এক্সাম্পল আমি যদি এভাবে দেখাই যে ধরেন আমি চাচ্ছি যে কফি মেকার সেল করব। তো আমি যেহেতু অনলাইনে সেল করব, আমাকে কি করতে হবে, সবার আগে আমি যদি ওই যে বলি, তাহলে আমাকে কিন্তু এসইও ওই যে নিশ সিলেকশন করতে হয়েছে যে আমি কি সেল করব। সেটা আমি ধরেন কি করেছি, আমার নিশ হচ্ছে কফি। আর আপনারাও যদি অফলাইনে কাজ করতে চাইতেন, আপনাদেরকেও একটা এরকম নিশ বা টপিকস নিয়ে অ্যানালাইসিস করতে হতো। আপনিও ধরেন কফি সেল করবেন, আপনাকে এই জন্য কফির কি কি আইটেম নিয়ে কাজ করবেন এটার জন্য আপনাকে প্রোডাক্ট খুঁজতে হতো। আমাকেও আমি যেহেতু হচ্ছে কফি নিয়ে কাজ করব, আমাকে কফির কিওয়ার্ড রিসার্চ করতে হবে এসইওর জন্য। আবার আমি যদি এরপরে আমাকে আর্টিকেল লিখতে হবে, আপনাদেরকেও এই প্রোডাক্ট গুলো নিয়ে কিভাবে কাকে কি বলবেন, এটাও ধরেন ওয়ান কাইন্ডস অফ আর্টিকেল। একজন মানুষ এসে জিজ্ঞেস করলো এই ব্লেন্ডারটা কেন কিনবে, আপনি বিভিন্ন যুক্তি এই সেই দেখাবেন। তো যাই হোক, টপিক সিলেকশন এগুলোর পরে আমাদের যারা এসইও নিয়ে বা অনলাইনে কাজ করতে চাই, তাদের কিন্তু এই যে ডোমেন নেমটা সিলেক্ট করতে হয়, যে আমার দোকানের নামটা কি, মানে কি নাম দিয়ে সার্চ দিলে আমাকে পাবে, বা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেও আমাকে যে পাবে। ধরেন এক্সাম্পল, এখানে সার্চ দিল যে এক্সাম্পল বেস্ট
সিঙ্গেল সার্ভ কফি মেকার এক্সাম্পল। দেখেন এখানে সার্চ দিলেই দেখেন অনেকগুলো সাইট অলরেডি যে পাওয়া যাচ্ছে। তো এই যে এক একজন কিন্তু এক এক নামে দেখেন আছে, কেউ হচ্ছে coffeechannel.com, কেউ আবার আপনার হচ্ছে অন্যান্য টপিকস, কেউ হচ্ছে কি যাই হোক অন্যান্য, দেখেন এক একজনের এক এক ভাবে নাম। তো এগুলো হচ্ছে কি আপনার ডোমেইন নেম। ওকে, এগুলো হচ্ছে এক একটা, দেখেন কফি মেকার অ্যাডভাইজার ডট কম, এরকম আর কি বিভিন্ন যে নাম দেখতে পাচ্ছেন, বেস্ট বাই ডট কম, এনওয়াই টাইমস ডট কম, ওয়ালমার্ট ডট কম, কফি গ্রিন্ডার গুরু, এই টাইপের কিছু একটা নাম। যাই হোক, তো এইগুলো এক একজনের কিন্তু হচ্ছে এটা দোকানের নাম বা সাইটের নাম, যেটাকে আমরা ডোমেন নেম বলি। আর যারা এই যে অফলাইনে মার্কেটিং বা বিজনেস করবেন, তাদেরও কিন্তু একটা দোকানের নাম নিতে হয়। এক্সাম্পল আপনার হচ্ছে বিসমিল্লাহ কারিজ, বা বিসমিল্লাহ কফি হাউস, বা বিসমিল্লাহ কফি মেকার, এইভাবে যাই যাই বা আরো অন্যান্য টপিক যদি একসাথে থাকে, আপনি সেভাবে করে নাম রাখবেন। মানে এক একজন তার দোকানের নাম কিন্তু দেখবেন এক এক ভাবে রাখে। আবার অনলাইনেও আমরা আমাদের সাইটের নাম রাখি। তো অনলাইনে শুধু সাইটের নাম নিলেই তো হবে না, যেটাকে আমরা ডোমেইন নেম বলি। আবার ডোমেইন নেমের সাথে সাথে আমাদের এই যে ক্লিক করলে যে একটা সাইটে যে যাচ্ছে, বা এই যে কন্টেন্ট গুলো যে চলে আসবে, যেটা সার্ভার বলা হয়, তো এই জন্য এটাকে হোস্টিংও বলা হয়। তো আমাদেরকে অনলাইনে কাজ করতে হলে, অনলাইনে আমার দোকান দিতে হলে, কারণ এটাও ধরে নেন একটা দোকান। ওকে, তো যে লোড নিচ্ছে দেখেন, এই যে আমরা চলে আসলাম এখন সার্ভারের মধ্যে, ঘুরে ঘুরে অন্যান্য পেজও দেখতে পাবো। তো ডোমেইন নেম, আর এই ভিতরেরটা হচ্ছে কি হোস্টিং। তো যাই হোক দেখেন, তো আমাদের এসইও নিয়ে কাজ করতে হলে বা অনলাইনে কাজ করতে হলে আমাদের একটা ডোমেইন নেম নিতে হয়। মানে যেটা ওই যে ট্রেডিশনালি কাজ করতে গেলে আপনাদের যেমন দোকানের নাম সিলেক্ট করতে হবে, বা সেটা রেজিস্ট্রেশন করতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে। আর এইখানেও টাকা দিয়ে এটা 8 থেকে 10 ডলারের মধ্যে দিয়ে আমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। বিভিন্ন কোম্পানি আছে, সেখান থেকে ডোমেইন নেম নিতে হবে আর হোস্টিং নিতে হবে। যেমন এক্সাম্পল নেমচিপ হতে পারে, হোস্ট গ্যাটর হতে পারে, গোডাডি হতে পারে, বা বাংলাদেশেরও অনেক সার্ভিস প্রোভাইডার আছে। এখন ধরেন আপনি কোন এক টপিকস নিয়ে কি করবেন, ডোমেইন নেম নেবেন। সেই যে প্রথমেই চলে এসেছে ডোমেইন নেম, বা এখান থেকে গিয়ে ডোমেইন নেম সার্চে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলে এই যে ডোমেইন নেম সার্চ করার অপশনটা এই যে চলে আসবে, ডোমেইন নেম সার্চ। মানে দেখতে হবে যে আপনি যে নামটা নিতে চান সেটা অ্যাভেলেবেল আছে কিনা। কারণ কেউ একজন নিয়ে ফেললে, আমি এখন এক্সাম্পল জাস্ট কফি মেকার, বা এক্সাম্পল ধরেন হচ্ছে blenderfair.com নিয়েছি, আপনিও নিবেন পারবেন না, যতদিন না পর্যন্ত এটা আমি সচল রাখি বা এক্সপায়ার না হয়ে যায়, ততদিন পর্যন্ত এটা আমার থাকবে। এটা কিন্তু এমন না যে আপনি কিনলে লাইফ টাইমের জন্য আপনাকে দিয়ে দিবে। এটা মনে করেন ওই যে দোকানের নাম যেমন একবার রেজিস্ট্রেশন করলে গভর্নমেন্টকে আপনাকে কি করতে হবে, বারবার ওই প্রতি বছর নাম রিনিউ করতে হবে। এখানেও সেম, এখানেও আপনি চাইলে 1 বছরের জন্য একবার টাকা দিয়ে নিতে পারেন, 8 থেকে 10 ডলার, বা 2 বছর, 5 বছর। ওই টাইম শেষ হওয়ার 3 মাস আগে থেকেই আপনাকে নোটিশ করবে যে আপনি তাড়াতাড়ি রিনিউ করেন। রিনিউ করে নিলে তো এটা তো আপনাকেই প্রায়োরিটি, আপনি যেটা একবার নিয়েছেন অন্য কেউ পাবে না। আর যদি আপনি রিনিউ নাই করেন, তাহলে এটা 1 মাস পরে দেখা যাবে অ্যাভেলেবেল হয়ে গেলে, তখন যে কেউ নিয়ে নিতে পারবে। তো আপনি ধরেন এখন ওই যে গতদিন আমরা নাইফ নিয়ে দেখেছিলাম, ধরেন আমরা এক্সাম্পল চাচ্ছি যে এক্সাম্পল বেস্ট, আমি ধরেন এমনিতে এটা লিখলাম যে কিচেন নাইফস গাইড ডট কম। তবে নামগুলো আপনারা 2 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি একটু বড় করে লিখলাম, কারণ অনেক সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই জন্য একটু বড় করে লিখলাম। দেখেন এটা হচ্ছে, যাই হোক স্পেলিং টেলিং দেখে নেবেন ঠিক আছে কিনা, ভুলও হতে পারে। এটা দেখেন অ্যাভেলেবেল আছে। সব থেকে ভালো হয় নামটা 2 অক্ষর বা 1 অক্ষর, ছোট হোক, সুন্দর নাম হলে ভালো। যেমন নাইফ অ্যাডভাইজার ডট কম, বা নাইফ গাইড ডট কম, বা কিচেন নাইফস গাইড ডট কম, এটা হলেও খারাপ হবে না, 3 ওয়ার্ডের।
তো এরকম আমাদেরকে দেখে নিতে হবে। আবার আমি যদি কিচেন নাইফ বা knifeguide.com এভাবে লিখি, যে কোনো টাইপের, এখানে www ধরেন আমরা দিয়ে দিলাম, বা www ছাড়াও দিতে পারেন। দেখেন এটা আবার কি 2018 সালে একজন নিয়েছে, তো এইটা আর আমি নিতে পারবো না। ডোমেন নেমের মধ্যে যেমন .com, .net, .org বিভিন্ন টাইপের আছে, যে বিভিন্ন এক্সটেনশনের। তো আমরা .com-টাকেই বেশি প্রায়োরিটি দেই, কারণ এটা কমার্শিয়াল, যে কোনো পারপাস ইউজ করা যায়। .org গুলো বিজনেস, ওই যে আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে বেশি ইউজ হয়। .netও নিতে পারেন। তো এই হচ্ছে আর কি, .com-টাই সব থেকে বেশি প্রেফারেবল। এটা আবার ওই যে পেতেও প্রবলেম হয়, এই জন্য বিভিন্ন ভাবে সার্চ করে করে অ্যাভেলেবেল আছে, সেই টাইপের নামই আমাদেরকে নিতে হবে। ওকে, তো যাই হোক, আমাদেরকে এসইও তে কাজ করতে হলে একটা কি করতে হবে, ডোমেন নেম নিতে হবে। এবং দেখতেছিলেন যে ওই যে কিছুক্ষণ আগে আসছিল, এটা $8, 88 সেন্ট, মানে $9-10 মতো। যাই হোক, এটা হচ্ছে ডোমেন নেম। আর ডোমেন নেম শুধু নিলেই হবে না, কারণ আপনার শুধু ট্রেডিশনালি যদি কাজ করতে যান, শুধু ডোমেন নেম নিলেই তো হবে না। আপনাকে কি করতে হবে, একটা হোস্টিং, মানে একটা জায়গাও নিতে হবে, যেখানে আপনি দোকান দিবেন, আপনার মালামাল থাকবে, মানে আপনার অ্যাড্রেস, যে কেউ আসলে আপনাকে পাবে। সো এইটাও এরকম, যে ডোমেন নেম নিলেই হবে না, হোস্টিং নিতে হবে। হোস্টিং বলতে সার্ভারের একটা জায়গা, যেটা আপনি ওইটাও ভাড়া নেবেন, যে ওইখানে আপনার সমস্ত কন্টেন্ট টন্টেন্ট আর্টিকেল যা আপ করবেন এখান থেকে, আপনার পিসি থেকে সব ওইখানে জমা থাকবে। এতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ সার্চ দিলে যেন আপনার সাইটটাকে খুঁজে পায়, কারণ এটা সার্ভারে থাকবে। কারণ আপনার পিসিতে আর্টিকেল থাকলে ওইটা তো আর কেউ দেখতে পাবে না। এগুলো আমরা অপটিমাইজ করে করে আমাদের সাইটে আপলোড করি, তখনই সবাই দেখতে পারে। যেমন প্রথম আলো নিউজ, এখন ওদের কম্পিউটারে থাকলে তো আর কেউ দেখতে পাবে না। যখন ওই যে ওদের সাইটের মাধ্যমে সার্ভারে আপ করবে, ওই সাইটের নির্দিষ্ট সার্ভারে, তখনই কিন্তু যে কেউ সার্চ দিলে আমরা নিউজ গুলো দেখতে পাই। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, যে আসলে একটা সাইট তৈরি করার জন্য এখন আমাদেরকে, যেহেতু কিওয়ার্ড রিসার্চ হয়েছে, কি টপিকস নিয়ে আমরা কাজ করব, ফাইনাল হওয়ার পরেই তখন সেই টপিকস নিয়ে আমরা কি আর্টিকেল লেখা স্টার্ট করবে। এবং 2-4টা আর্টিকেল হয়ে গেলেই আমরা এরপরে ডোমেন হোস্টিং নিব, কারণ আমাদের সাইট তৈরি করতে হবে। বা কিওয়ার্ড রিসার্চের সাথে সাথে আপনি ডোমেন হোস্টিং নিয়ে নেবেন। তো ডোমেন এই জন্য আগে থেকে না নেওয়া ভালো, কারণ আপনার নিশ বা আপনার কিওয়ার্ড রিলেটেড ডোমেন নেম নেওয়াটাই কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ। আবার ডিরেক্ট কিওয়ার্ড দিয়ে কোনো ডোমেন নেম নেবেন না। যেমন আমি গেলাম kitchenknifeguide.com, আপনি হয়তো বেশ কিচেন নাইফ, এটা আপনার কিওয়ার্ড আছে, বাট এরকম না নিয়ে দেখেন kitchenknifeguide.com বা knifeguide.com, ওই যে knifeadvisor.com, এক একজন এক এক ভাবে, বা knifeexpert.com, এভাবে স্যার সুন্দর একটা দেখে নাম নিতে হবে। একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে নেম চিপে দেখলাম যে .com-এরটা নিলে 8.88 ইউএসডি দেখাচ্ছে। এখন হুম আমি হুম। যদি মনে করেন প্র্যাকটিসের জন্যই বলেন বা একটা এক্সপেরিমেন্টের জন্যই বলেন, XYZ-টা নেই, ওটার $1 পার ইয়ার মনে হয় দেখাচ্ছে, এটা কি নিতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি প্র্যাকটিসের জন্য হলে নিতে পারেন, সমস্যা নাই। আবার ওয়ান চাইলে ডলার ওগুলো পার নিয়ে, ইয়ার আচ্ছা হ্যাঁ অবশ্যই নিতে পারেন, কিন্তু আপনার প্রথম বছর হয়তো এটা $1 থাকবে, দ্বিতীয় বছর নেম এই .com এর থেকে অনেক বেশি দাম বাড়িয়ে দিবে। আমি দ্বিতীয় বছর রিনিউ করলাম না, তখন সমস্যা নেই তো? না সমস্যা নাই তাহলে। এটাই। জি। এটার জন্য আমার তো কোনো হোস্টিং নিতে হবে না আবার? হ্যাঁ অবশ্যই, আপনি ওয়েবসাইট তৈরি করতে চাইলে ডোমেন হোস্টিং দুইটা লাগবেই। আচ্ছা আবার আপনি যদি চান যে না আপনি এই ডোমেনটা নেবেন, ব্লগারের হোস্টিং এ হোস্ট করবেন, সেটাও করতে পারেন, কিন্তু রিয়েল যে সি প্যানেলের ফিচার এগুলো আবার পাবেন না। আচ্ছা। তো রিয়েল কাজ যদি এটা শিখতে চান, তাহলে ডোমেন হোস্টিং দুইটাই নিতে হবে। তাহলে আমি আজকে যেগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ, এই পরিপূর্ণ ফিচার পাবেন, কারণ আমি লোকাল হোস্টেও দেখাবো না, আমি একদম জেনুইন আপনারা যেভাবে কাজ করবেন লাইভলি, মানে নেক্সট টাইমে আপনাদের সাইট বা যেভাবে অ্যামাজন অ্যাফিলিয়েশন সবকিছু করে আমি সেভাবে দেখাচ্ছি। কারণ আপনাদের জন্য বা সবার জন্য আমি দেখানোর জন্য কমন একটা ডোমেন হোস্টিং এভাবে কিনে রেখেছি।
ওকে, অনেকেই লোকাল হোস্টে দেখায়, পিসিতে লোকাল হোস্ট বানিয়ে, বাট আমি ওইটা দেখাচ্ছি না, একদম লাইভ। সো এভাবে হলে আপনারা একটা ডোমেন হোস্টিং হ্যাক কিনতে পারেন, বা আমার পরামর্শ থাকবে আপনারা কয়েকজন মিলেও একটা ডোমেন হোস্টিং চাইলে নিতে পারেন, সবার প্র্যাকটিসের জন্য অথবা রিয়েল একটা কাজ করার জন্যই হতে পারে। তো রিয়েল আমার সাথে সাথে এভাবে কাজ করার জন্য আপনারা এখনই কিওয়ার্ড রিসার্চ করে ফেলানো উচিত, যেহেতু কিওয়ার্ড রিসার্চ এর ক্লাস হয়েছে। কিওয়ার্ড রিসার্চ করে করে আপনি, আমার অনেক স্টুডেন্ট এরকম করে যে আমার সাথে সাথেই হয়তো তারা লাস্টে গিয়ে এবং অ্যামাজনে অনেক ভালো আর্নিং করতেছে। আমার এমন স্টুডেন্ট আছে যে মাসে এরকম একজন না, অনেক আছে যে $5,000 ইনকাম করতেছে শুধু অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট দিয়ে, বা আরো ছোট বড় তো এরকম অগণিত আছে। ওকে, তো সেখানে তারা যেটা করে, অনেকেই আছে যে একটু অ্যাডভান্স বলতে কি, যে তারা যে আগে থেকে অনেক কিছু জানতো তা না, যখন কিওয়ার্ড রিসার্চ এর ক্লাস হয়েছে তখনই তারা কিওয়ার্ড রিসার্চ গুলো কমপ্লিট করেছে, বারবার দেখিয়ে নিয়েছে যে দেখেন স্যার আমাদের কিওয়ার্ড গুলো ঠিক আছে কিনা। কিওয়ার্ড ঠিক থাকার যতক্ষণ না পর্যন্ত ঠিক হয় নাই, তারা কি করেছে, রিসার্চ করে করে দেখিয়েছে। যখন এটা ঠিক হয়েছে তখন বলেছে হ্যাঁ এইগুলো ঠিক আছে বা এগুলো ঠিক নাই, তখন উনি ওইগুলো নিয়ে ডোমেন হোস্টিং হয়তো নিয়ে রেখে দিয়েছে, এরপরে আর্টিকেল লেখা স্টার্ট করেছে বা লিখিয়ে নিয়েছে। এরপরে এই যে ডোমেন হোস্টিং এর পার্টে আসলে তখন তারা এইভাবে সাইট তৈরি করেছে, আর্টিকেল, এরপর অন পেজে যাব, আর্টিকেল কিভাবে অপটিমাইজ করে পাবলিশ করতে হয়, ব্যাকলিং, স্টেপ বাই স্টেপ করতে করতে দেখা গেছে ক্লাসের শেষে তারা অলমোস্ট সাইট রেডি, হয়তো আর 1-2 মাসের মধ্যে অলরেডি তাদের আর্নিং ও স্টার্ট হয়ে গেছে। ওকে, তো এরকম আর কি। তো যাই হোক, আমাদের সাইট তৈরি করতে হলে তাহলে একটা ডোমেন, একটা হোস্টিং নিতে হবে। যেমন লোকালি কেউ বিজনেস করতে গেলে তার কি করতে হয়, মূলত একটা দোকানের নাম নিতে হয়, আর হচ্ছে একটা দোকান বা ওইগুলার স্পেস নিতে হয়। তো আমরা একটা পয়েন্টে ছিলাম, সেখান থেকে এদিকে আসলে এসেছি, সেটা হচ্ছে যে সবাই বলে, আমরা বলেছিলাম যে অন পেজ এসইও আর অফ পেজ এসইও, কিন্তু আমি এটাকে, হ্যাঁ অফ পেজ এসইও অন পেজ এসইও বলি, কিন্তু অন পেজ এসইও এর মধ্যে আবার দুইটা ভাগে বিভক্ত করে বলি। একটা হচ্ছে অন সাইট এসইও আর একটা হচ্ছে অন পেজ এসইও। অন সাইট এসইও কি আর অন পেজ এসইও কি? অন পেজ এসইও হচ্ছে এই যে প্রতিবার মূলত আর্টিকেল পাবলিশ করার সময় সেই আর্টিকেলটাকে ধরেন অপটিমাইজ করে করে, ওই যে আর্টিকেল রাইটিং এর ক্লাসে যেটা ছিল সেটার সাথে এই যে কিওয়ার্ড ডেনসিটি সবকিছু অপটিমাইজ করে করে পাবলিশ করাটাকে মূলত অন পেজ এসইও বলে। ওকে, বাট এই যে সাইট তৈরি, সাইটের এই যে লিংকের ফরম্যাট কেমন হবে, সাইটের কি থিম ইউজ হবে, এই যাবতীয় গুলো আসলে অন সাইটের মধ্যে পড়ে। মানে অন পেজ হচ্ছে যে আপনি যতবার আর্টিকেল পাবলিশ করবেন প্রতিবার প্রতিটা আর্টিকেলকে কি করতে হবে, এসইও ফ্রেন্ডলি করে অপটিমাইজ করে পাবলিশ করতে হবে, এটাই হচ্ছে অন পেজ। আর অন সাইট হচ্ছে যে কাজগুলো এরকম প্রতিবার করতে হবে না, মানে এই সাইটে যদি আপনি 1,000টা আর্টিকেল পাবলিশ করেন 1,000 বারই অপটিমাইজ করে করে পাবলিশ করতে হবে, এটা হচ্ছে অন পেজ, মানে প্রতিটা আর্টিকেল পাবলিশ। আর হচ্ছে অন সাইট হচ্ছে যে আপনি সাইটে এই কাজগুলো মূলত একবারই করতে হয়। যেমন এক্সাম্পল ধরেন থিম, আপনি হয়তো অনেকগুলো চেক করলেন কিন্তু ফাইনালি একটাই থিম রাখলে, বা একটা থিম রাখলে হোল সাইটেই চেঞ্জ আসে, পারমালিঙ্ক সেটআপ, robot.txt, সাইট ম্যাপ, এরকম আরো অনেক কিছু। ওকে, তো এগুলোকে আমরা হচ্ছে অন সাইট বলি। এবং অন সাইট কাজের জন্য আমার হচ্ছে এক্সিস্টিং কোন একটা গ্রুপ থেকে, হ্যাঁ এই যে যেমন D6 বা D12 যেগুলো বলেছি যে আমার রিসেন্টলি শেষ হয়েছে, এবং তাদের গ্রুপ গুলো আপনাদেরকে দেখিয়েছি। তো সেখান থেকে আমি ওই যে অন পেজ অন সাইট 1 এর এই বিষয়গুলো অলরেডি কি করেছি, কপি করে আপনাদের দেখেন গ্রুপে অলরেডি আমি দিয়েছি। আর অলরেডি হ্যাঁ, জাস্ট এইখানকার বিষয়টা তো জানেনই যে তারা সবাই আসলে অনেক ভালো কাজ করতেছে। তো আশা করি আপনারাও এভাবে করে কাজ করলে অনেক বেটার করতে পারবেন, যে তাদের যেহেতু প্রচুর আসলে এভাবে কি সাকসেস। যেমন আমরা যদি আবারও যাই D6 এ, এইখানে ডিসকাশনে দেখতে পাচ্ছেন যে তারা প্রতিদিনই, প্রায় প্রতিদিনই আসলে ভালো ভালো আর্নিংস এর দিকে যাচ্ছে, এবং তারা অনেক পরিমাণে আর্নিং করতেছে। এগুলো প্রতিদিন রিসেন্ট যে সমস্ত, এই যে অক্টোবর 27 তারিখ, বা দেখেন এগুলো প্রতিদিনই আছে। তো যাই হোক, এটা মাঝে মধ্যে দেখানো হচ্ছে এনকারেজ করার জন্য যে তারা প্রতিনিয়ত এবং প্রত্যেকেই অনেক ভালো কাজ করতেছে, শুধু কারণ তাদের কাজের কাজ $200। ওকে,
তো বিগ বিগ প্রতিটা যে সমস্ত টপিক আমরা শিখতেছি সেগুলো নিয়েই সার্চ দিবেন, দেখবেন সেগুলো নিয়েই মার্কেট প্লেসে অনেক জব আছে। তো আমি আর এগুলো না দেখে আমাদের ডিরেক্ট কাজের দিকে চলে যাই। সো আমরা ওই যে অন সাইটের কিছু বিষয় যেগুলো আমি আপনাদের এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, যেমন কি কি পার্ট করতে হবে আমি এটা সবগুলো ব্যাসে একটু লিখে দিই যেন তাদের জন্য ইজি হয়, কারণ এখানে আপনাদের একটু টেকনিক্যাল মনে হতে পারে। যেমন অনসাইট পার্ট 1-এ আমরা আজকে শিখবো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, মানে এক কথায় ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সাইট কিভাবে তৈরি করতে হয় কোনো প্রকার অনেক কোডিং টোডিং না শিখে। এবং ওয়ার্ডপ্রেসটা হচ্ছে বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় মাধ্যম সাইট তৈরি করার, কারণ এটা খুব ইজিলি এবং এটা খুব এসইও ফ্রেন্ডলি, ইজিলি তৈরি করা যায়, ইজিলি মেইনটেনেন্স করা যায়, এবং বড় কথা এসইও ফ্রেন্ডলি, এবং সাইটের লোডিং স্পিড অনেক ভালো থাকে সব দিক থেকেই। ব্লগ সাইট বা এই টাইপের অ্যাফিলিয়েট সাইট, অ্যাডসেন্স এর এই সমস্ত সাইট তৈরি করার জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ে। এরপরে আমরা ডিসকারেজ ইন্ডেক্সিং বা থিম ইনস্টলেশন এগুলো কি আমরা সবই জানবো। তো যাই হোক, এখন আমাদের সাইট তৈরি করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তো একটা ডোমেন একটা হোস্টিং লাগবে। হ্যাঁ, এটা আপনি কি করতে হবে, নেমচিপ বা গোড্যাডি বা বাংলাদেশে আছে যেমন একজন হোস্ট বা বিভিন্ন কোম্পানি আছে ওদের থেকে কি করতে পারেন, কিনতে পারেন। তো কেনার পরে আপনাকে কি করবে, তারা হচ্ছে যখন এইসব জায়গা থেকে কিনতে যাবেন আপনাকে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। যেমন আমারও অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করতেছি না আর। ওকে, লগ ইন করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্রথম সাইন আপ, দেন লগ ইন করে প্যানেলের মধ্যে থেকে গিয়ে কোন ডোমেন নেবেন কোন হোস্টিং নেবেন এটা সার্চ দিয়ে কিনতে হয় ডলার দিয়ে। তো আমি জাস্ট আমার এই মেইল দিয়ে দেখাই, যেমন আমি রিসেন্ট কোনোটা একটা দেখাচ্ছি না, আচ্ছা রাকিবুল ইসলাম ডট মি প্যানেল, মানে কোনো একটা ডোমেন থাকলে সেটা লিখে সার্চ দিলেই এই সেটার হোস্টিং এ সবকিছু চলে এসেছে। তো আমি ধরেন এটাই দেখাচ্ছি, যে এটা অবশ্য অনেক আগে কিনেছিলাম, দেখেন আমি ওইটা দিয়েই দেখাচ্ছি, যদিও এটা এক্সপায়ার হয়ে গেছে, কারণ আমি আমার রিয়েল যে ডোমেন যেটা এখানে রেখেছি সেটার আইডি পাসওয়ার্ড দেখাবো না জন্যই আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। যে দেখেন যে কোনো ডোমেন হোস্টিং কেনার পরে আপনাদেরকে এভাবে কি করবে, ডোমেন নেম তো জানেনই দিবে, কবে কিনেছেন কবে এক্সপায়ার হবে তবে এই সমস্ত বিষয়, আর মূলত এই নেম সার্ভার টার্ভার দিবে। তবে মেইনলি আপনাদের কাজে লাগবে যে সি প্যানেল ডিটেলস, মানে আপনার যে সি প্যানেল, মানে একটা ডোমেন কেনার পরে সেটার সি প্যানেল থাকে। সি প্যানেল হচ্ছে প্রথম, সি প্যানেল হচ্ছে যেটাকে কন্ট্রোল প্যানেলও বলা হয় বা ওই হোস্টিং এর প্যানেল। এই যে আপনার ডোমেন নেমের পরে তারা একটা লিঙ্কও দেয়, এখানে ক্লিক করলেও হবে, অথবা যে ডোমেন নেমটা কিনবেন সেটা .com বা .me বা .xyz/cpanel লিখতে হবে। ওকে, মানে যে কোনো কি করতে হবে আপনার ডোমেইনে, যেমন এক্সাম্পল আমি যদি এইটার কথা বলি, এই সাইটের সি প্যানেলে যাওয়ার জন্য কি করতে হবে, দেখেন এই সাইট লিখবেন /cpa, স্পেলিং ভুল করলে হবে না, CPANEL, এই যে সি প্যানেল লিখলাম। আমার দেখেন এখন এটা রিলোড হয়ে আইডি পাসওয়ার্ড দিতে বলবে, দিলেই আমার এই সি প্যানেলে আমি কি করতে পারবো, ঢুকে যেতে পারবো এটার যে আইডি পাসওয়ার্ড আছে। ওকে, তো এরকম ওই যে যেমন রাকিবুল ইসলাম ডট মি বা যেটা দেখলাম যেটাই হোক না কেন, সাইটের নেম /সি প্যানেল লিখলেই সি প্যানেলে এই যে লগ ইন করার আইডি পাসওয়ার্ড পাবো। দেন এটার মধ্যে ঢোকার পরেই, সার্ভারে ঢোকার পরেই আমরা আমাদের সাইটটাকে তৈরি করব। তো এখান থেকেই সমস্ত কাজগুলো আস্তে আস্তে করব। যদিও এটা সি প্যানেল, এটার পরে আমরা এই যে এরকম সাইট করব, এবং আমাদের মূলত সি প্যানেলের মধ্যে কাজ কম হবে, কিন্তু প্রথম রুট কাজগুলো সি প্যানেলের মধ্যে হবে। এরপরে আমাদের ম্যাক্সিমাম কাজ আর্টিকেল পাবলিশ বা যাবতীয় বিষয়গুলো হবে আমাদের কোথায়, সাইটের মধ্যে কাজ হবে। বাট এই সাইটটা তৈরি করতে হবে আমাদের কোথা থেকে, সি প্যানেলের মধ্যে থেকে। তো চলেন আমরা এখন সেই বিষয়গুলো দেখব। তো এটা দেখার জন্য আমরা আসলে যে একটা ডোমেইন কিনে রেখেছি সেটার নাম হচ্ছে opsori.com। তো আমি সেটা লিখতেছি, কারণ শুরুতে তো আপনি আর ওইভাবে সাইট গেলে পাবেন না। তো আমি opsori.com / কি করতে হবে, CPANEL। ওকে, সি প্যানেল লিখতে হবে। সি প্যানেল লেখার সাথে সাথে দেখেন আমরা হচ্ছে সি প্যানেলের এরকম আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবো। তো আমি একটু ভিডিওটা অফ করে থেকে আইডি পাসওয়ার্ড গুলো কপি করে নিয়ে আসতেছি, কারণ ভিডিও যেহেতু অনেকেই দেখে তো এখানে যেহেতু আইডি পাসওয়ার্ড একটা সিকিউর বিষয় থাকে,
ওকে, তো দেখেন আমরা এখানে কি করেছি, জাস্ট আমাদের সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি, এরপর লগইন এ ক্লিক করব, সব ঠিক থাকলে লগইন হবে, বাট হ্যাঁ এটা মেবি ঠিক নেই কোনো কারণে। আচ্ছা দাঁড়ান তো। ওকে, এবার দেখেন এটা লগইন হয়ে গেছে, ওটা ওই স্পেস ছিল জন্য লগইন হচ্ছিল না। তো যাই হোক, আমরা আমাদের কি করলাম, এটাকে আমি কেটে দিই। ওকে, আমরা আমাদের সি প্যানেলে লগইন করে ফেলেছি। এবং কারণ আপনি ডোমেন হোস্টিং কিনলেই যে আপনার সাইট তৈরি হয়ে থাকবে এমনটা কিন্তু না। ডোমেন হোস্টিং জাস্ট কিনলেন, এখন আপনাকে সাইটটা এই যে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল, এই সার্ভারের যাবতীয় বিষয়গুলো আছে, এখানে এসে আমাদেরকে সাইটটা তৈরি করতে হবে। এবং এখানে এসে আমাদের প্রথম, এবং আমরা এই যে এই ধারাবাহিকভাবে কাজ করব, প্রথম কাজ করব হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, মানে এক কথায় ওয়ার্ডপ্রেস এর সাইটটাকে তৈরি করব। তো এটার জন্য আমাদের এই সি প্যানেলের মধ্যে এসে এই যে সফটাকিউলাস অ্যাপ ইনস্টলার, এটাকে খুঁজে বের করতে হবে। বা অনেক সার্ভারের মধ্যে ফ্যান্টাস্টিকো নামক সফটওয়্যারও থাকে। তো সফটাকিউলাস এটাই মেইনলি সবগুলোতে থাকে। তো আমাদের এই সফটাকিউলাসটা খুঁজে বের করতে হবে। ওয়েবসাইট চাইলে এখানে অনেকভাবে ইনস্টলেশন করা যায়, সব থেকে ইজি প্রসেসটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদেরকে সি প্যানেলে এসে এটা কি করতে হবে, খুঁজে বের করতে হবে যে সফটাকিউলাস কোথায় আছে। এই যে সফটাকিউলাস অ্যাপ ইনস্টলার, এটা মূলত সফটওয়্যার সেগমেন্টের মধ্যে থাকবে। অলওয়েজ এটাকে সফটওয়্যার সেগমেন্টে পাবেন। সো আমরা সফটাকিউলাসে ক্লিক করেছি। এরপরে আমরা এই যে বাম পাশে চলে যাব ব্লগস নামক অপশন, মানে এখান থেকে অনেক কিছুই তৈরি করা যাবে, ব্লগ, মাইক্রো ব্লগ বা বিভিন্ন ফোরাম টোরাম, ইমেজ গ্যালারি, উইকিজ, সোশ্যাল নেটওয়ার্কিং। তো আমরা চলে যাব ব্লগ বা ওয়েবসাইট। আমরা ব্লগে ক্লিক করলাম। ব্লগের পরে কোন ফরম্যাটে আমরা সাইট তৈরি করব, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেসে যাব, এটা আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট তৈরি করব। আমরা ব্লগসে গেলাম, এরপরে ওয়ার্ডপ্রেসে গেলাম। অনেকেই আবার রিয়েল কোডিং করে করে সাইট তৈরি করে এইচটিএমএল সিএসএস দিয়ে, অনেকেই পিএইচপি তে। বাট দেখবেন সেগুলোর থেকে ওয়ার্ডপ্রেসের কতটা সুবিধা, বা কোনো কোডিং নলেজ না জেনে। এবং এই যে এই সমস্ত যে সাইট গুলো দেখতেছেন, ভালো ভালো অ্যাফিলিয়েটের যে সাইট গুলো এক্সেন্সের দেখেন, মেজরিটি ওয়ার্ডপ্রেসে তৈরি। ওয়ার্ডপ্রেসে দেখার জন্য অনেক প্লাগইনস আছে, বা এরকম রাইট বাটন ক্লিক করে যে ভিউ পেজ সোর্সে গিয়েও এই যে কন্ট্রোল এফ দিয়ে এভাবে জেনারেটর লিখলেও এই যে চলে আসে অনেক সময়। এই যে আপনার লাইট স্পেন না, দাঁড়ান, জেনারেটর, এটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেসে বোঝার আরো ওয়ে হচ্ছে ওই যে স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিলেই চলে আসবে, স্ল্যাশ ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন, লগইন আসবে অপশন। ওকে, তো এখানে মূলত দুইটা অপশন, একটা হচ্ছে সি প্যানেল আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে লগইন। তো যাই হোক, এদিকে আমরা পরে যাব, আমরা আগে দেখি আমরা সাইট তৈরি করতেছিলাম। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা কোথা থেকে কোথায় এসেছি? প্রথম আমরা কি করেছি, এই যে সি প্যানেল থেকে সফটাকিউলাস অ্যাপ ইনস্টলারে ক্লিক করেছি। সেখান থেকে ডান পাশে যে বাম পাশে ব্লগসে ক্লিক করেছি, এরপরে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করেছি যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করব। আর এখান থেকে আমরা এই যে ইনস্টলে ক্লিক করব। এখন আমরা ওয়ার্ডপ্রেসে যে ইনস্টলে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করার পরে এই যে এরকম একটা অপশন আসবে, এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে যে আমরা কোন ভার্সন, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ভার্সন আছে, আমরা একদম লেটেস্ট ভার্সনটা দিলাম, 5.5.1 যেটা আছে এটা আমরা দিলাম। এরপরে আমাদের হচ্ছে একটা মিনিট, হ্যালো, হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি বলেন। হ্যাঁ, হ্যাঁ আজকে রাত 8:30 থেকে হবে। গুগল মিটে, গুগল মিট। হ্যাঁ হ্যাঁ, লিংক দিয়ে দিব না, আপনি হচ্ছে ওই 8:30টার দিকে আমাকে ফেসবুকে নক দিয়ে একটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আচ্ছা
আচ্ছা, ওকে। তো আমরা যেখানে ছিলাম একটা কল আসছিল আর কি। তো এখানে আমরা ভার্সনটা সিলেক্ট করে দিচ্ছিলাম। এরপরে একটা অপশন আছে, এটা হচ্ছে দেখেন আহ, মূলত দুইটা ভার্সন, একটা হচ্ছে দেখবেন এস আছে, আর একটা এই যে ডাব্লিউ ডাব্লিউ সহ এস অথবা ডাব্লিউ ডাব্লিউ ছাড়া এস, অথবা মানে এখানে আপনি আপনার সাইটে কোন ভার্সন চান। যেমন এক্সাম্পল জাস্ট কফি মেকার, এক্সাম্পল আপনি যেভাবে দেন না কেন, এখানে দেখেন ডাব্লিউ ডাব্লিউ ছাড়া, বাট এখানে এই যে এইচটিটিপিএস, মানে এটাকে এসএসএল বলা হয়, এসএসএল সার্টিফিকেট। এটা মূলত নেম চিপ এগুলো থেকে কিন ইয়ে করলে আবার এক্সট্রা দেখবেন এসএসএল টা কিনতে হয় এখান থেকে। এই যে আপনার এসএসএল বা সিকিউরিটির মধ্যে এই যে এসএসএল সার্টিফিকেট, তো এই যে এস মানে তালা চিহ্ন থাকবে, এটা রাখাটা বেটার। আর একটা আছে তালা না দিলে দেখবেন এখানে আনসিকিউর অপশন থাকে, একটা বল পয়েন্টের মতো থাকে এরকম ডোমেন। ধরেন দেখি তো খুঁজে পাই কিনা এরকম সাইট, তো ব্লেন্ডার বেস। গভর্নমেন্ট যে কোনো সাইটে জানবে ওগুলো আনসিকিউর থাকে। আচ্ছা, গভর্নমেন্ট সাইটে, আচ্ছা নাম আমাদের বলেন তো একটা। ই রিক্রুটমেন্টে যেতে পারেন, বা হচ্ছে বিপিএসসি বাংলাদেশ এগুলোতে যেতে পারেন। ওকে, আমরা দেখি। হ্যাঁ, তাহলে এটাও অবশ্য সিকিউর। এসএসএল টা দিলে বেটার অনেক, এই যে এসএসএল আছে অবশ্যই এগুলোতে। আচ্ছা, একটা মিনিট, আমি আগে খুঁজে একটা দেখি মেসেজ আসলো কিনা। 12 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে। আচ্ছা, যাই হোক এটা। ওকে, তো এরকম আমরা হচ্ছে ধরেন এইগুলো যদি এভাবে দেই, এই যে যেমন এসএসএল, এখানে ডাব্লিউ ডাব্লিউ সারা। ওকে, তো আমি এক্সাম্পল সাইটের তৈরিতে আমরা ছিলাম, তো এখান থেকে আমরা যেহেতু ওই যে ডোমেনটা ওইটাও মূলত একজন হোস্ট থেকে কেনা, সো এসএসএল এটার সাথে ফ্রি আছে, এই জন্য আমরা এসএসএল এর জন্য এই যে এস দিলাম। ওকে, এটা আবার কেউ কিন্তু না কিনলে দিয়েন না, তাহলে কিন্তু আবার যে ইরোর দেখাবে। সো এস দিলাম, এরপরে আমাদের ডোমেনের নেম, এই যে হোস্টিং যখন কিনি তখন ডোমেন কেনার পরে বা হোস্টিং কেনার পরে ডোমেন কিনতে গেলে সিলেক্ট করে দিতেই হয় যে কোন ডোমেনের সাথে কোন হোস্টিংটা নিচ্ছেন। তো তখন আর কি এই যে অটোমেটিক্যালি এখানে এসে থেকে যায়। আর এরপরে ইন ডিরেক্টরিতে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে একটানে মুছে দিবেন। এই যে ডাব্লিউপি ছিল আমি মুছে দিলাম কেন, কারণ এটার মিনিং হচ্ছে যে আপনার সার্ভারের মধ্যে ডাব্লিউপি নামক আবার একটা ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি হবে, সেটার মধ্যে আপনার কি হবে, এই ওয়েবসাইটটা ইনস্টল হবে। যেটা দেখেন এখানে গেলে দা ডিরেক্টরি, এই যে রিলেভেন্ট টু ইওর ডোমেন শুড বি, ওকে, এখানে একটা ওইভাবে দেখাচ্ছে। তো এই জন্য আমরা ডিরেক্টরিতে যা থাকবে কি করব, মুছে দিব। আচ্ছা, আর এইটুকু তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে কোথায়, এই যে সাইট সেটিংস এর মধ্যে এসে প্রথমে সাইটের নাম দিব। এখানে মাই ব্লগ আছে, মাই ব্লগ এর জায়গায় আমরা তো আর মাই ব্লগ লিখবো না, এটা এক্সাম্পল তারা দিয়ে রেখেছে। আমরা এখানে কি দিব, স্যার আমার সাইটের নামটা দিব, যেমনটা এখানে দেয়া হয়েছে। ধরেন আপনি যে উপরে কার্জন নিলেই আসবে, ওই যে জাস্ট কফি মেকার, দেন ড্যাশ, এরপরে মেক বেটার কফি এভরি টাইম। তো যাই হোক, এই যে জাস্ট কফি মেকার যেটা লেখা আছে, এটা হচ্ছে তার সাইটের নামটা, ওই যে ওই জায়গায় দিয়েছে, এই জন্য এসেছে। এবং এখানে এই যে এইভাবে কি করতে হবে, আচ্ছা এখানে কি করতে হবে। আচ্ছা, যারা এই যে পরে অনেক পরে অ্যাড হচ্ছেন তারা আলটিমেট আসলে বুঝবেন কিনা সন্দেহ, বাট তারপরেও ক্লাসটা কন্টিনিউ করেন, ভিডিওটা শুরু থেকে দেখে নিন। আচ্ছা, আমরা যেখানে কথা বলতেছিলাম, প্রথম হচ্ছে সাইটের নেম। এখানে আমাদের এই ডোমেনের নাম অপসরি, এর জন্য আমরা কিন্তু এখানে অপসরি লিখলাম, এবং এখানে সবগুলো স্মল লেটার। আমরা কিন্তু একটু এই যে প্রথমটাকে বড় দিলাম, এরপর এগুলো ছোট, মানে আমরা এই রোবোটিক ফরম্যাটে দিচ্ছি না, আমরা দিচ্ছি হিউম্যান ফরম্যাটে। হিউম্যান মানুষজন যেভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে। আমার যদি এটার নাম হতো এক্সাম্পল ব্লেন্ডার ফেয়ার, তাহলে আমি কিভাবে লিখতাম, এই ডোমেনের নাম ব্লেন্ডার ফেয়ার হলে ব্লেন্ডার ফেয়ার এভাবে লিখতাম।
আমার যদি এই যে জাস্ট কফি মেকার, এদের যেমন ডোমেনের নাম জাস্ট কফি মেকার, তারা কিন্তু ওই যে ওইখানে তাহলে আমাকে কি করতে হবে, যে এভাবে এভাবে আমার ডোমেনের নাম লিখতে হতো। সবগুলো ছোট হাতে না, এটা হচ্ছে ওই যে বললাম ইউজার ফরম্যাটে, মানে রিডার ফরম্যাটে। যেমন এই যে এখানে আসলে দেখতে পারবেন, এই যে কার্সর নিলেই ওই যে দেখেন টাইটেল সেপারেটরের আগে, মানে ওই যে ড্যাশের আগে জাস্ট কফি মেকার, এটা হচ্ছে ওই সাইটের নেমে আমরা যা দিব আমাদের সাইটের টাইটেলে তাই শো করবে। তো আমরা এখানে অপশন এটাই দিচ্ছি। আর সাইটের ডেসক্রিপশন, মানে আপনার সাইটের প্রতিটা বিজনেসের একটা স্লোগান থাকে, এখানে আমাদের সেই স্লোগানটা দিতে হবে সাইটের। মাই ওয়ার্ডপ্রেস ব্লগের পরিবর্তে আমরা ওই যে এখানে যেমনটা দেয়া হয়েছে, কি দেখেন স্লোগান হচ্ছে মেক বেটার কফি কমা এভরি টাইম, এরপরে একটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। তো এরকম আমরা এখানে যেটা দিব সেটা, আচ্ছা আমি ব্যাক পেইন রিলিফ গাইড, হয়তো এটা কোনো সাইটে দিয়েছিলাম জন্য এটা আমি দিলাম দ্য আলটিমেট সোর্সিং গাইড। আমি আমার ইচ্ছা মতো দিতে পারি, আমি একটা এমনিতে আর কি দিয়ে দিলাম, ধরেন আমি এভাবে করে দিয়ে দিলাম, ধরেন অপসরি, আর এখানে এটা দিলাম। বা চাইলে আমার মতো চেঞ্জ করে দিতে পারি, আপনারা আপনাদের মতো চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, এখানে ডোমেন নেম দিলাম আর একটা বিজনেসের ট্যাগ লাইন দিলাম। প্রতিটা বিজনেসের দেখবেন একটা ট্যাগ লাইন থাকে, সেটা এখানে লিখে দিবেন। এরপরে আমাদের দিতে হবে, কি করতে হবে এখন আমাদের, এই যে ওয়েবসাইটে আমরা তো মেইলে পেয়েছি শুধুমাত্র, কিন্তু আমাদের ডোমেনের ওইভাবে কিছু লগইন আইডি পাসওয়ার্ড পাই নাই, আমরা পেয়েছিলাম সি প্যানেলে ঢোকার জন্য। আর আমরা যে যে সাইটটা তৈরি করবো এটা তো আর কোনো সি প্যানেল না, এটা হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যে লগ ইন করার জন্য আমাদের সি প্যানেলে ঢোকার জন্য ডোমেন নেম কি লিখতে হয়, স্ল্যাশ সি প্যানেল লিখতে হয়। তাহলে আমরা সি প্যানেলে ঢোকার জন্য দেখেন সি প্যানেলের আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন পাই, যেটা আমরা কিনা মেইলে পাই। আর আমাদের সাইটে ঢোকার জন্য স্ল্যাশ, আচ্ছা যাই হোক এটা লোড দিচ্ছে বা সামহাও, আচ্ছা এটা হচ্ছে সি প্যানেল ঢোকার জন্য মাঝে মধ্যে সমস্যা করতে পারে, আবার দিতে হবে, দিলে চলে আসবে, বা স্ল্যাশ দিয়ে আমরা স্ল্যাশ wp ড্যাশ অ্যাডমিন, এটা দিয়ে আমরা আমাদের কেন সাইটে লগ ইন করার জন্য ওয়ার্ডপ্রেস, ওই যে বারবার এই সাইটে ইয়ে করতেছি জন্য এরর দেখাচ্ছে, কারণ অনেক সাইটে এরকম থাকে বারবার ভুলভাল ইয়ে করলে। তা দেখেন এই যে এটা হচ্ছে কিন্তু সাইটের ভিতরে লগ ইন এর জন্য। তো আমরা এখন এই যে সাইটের মধ্যে ঢোকার জন্য যে আইডি পাসওয়ার্ড সেটা আমরা দিব। তো এখানে ডিফল্ট ভাবে অ্যাডমিন থাকে, অ্যাডমিনটা না রাখাই ভালো, কারণ এতে হ্যাকারদের হ্যাক করতে একটু সুবিধা হয়। কারণ তারা জানে যে যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম ডিফল্ট ভাবে অ্যাডমিন হয়। তো তারা ধরেন সবসময় ওইটা দিয়ে ট্রাই করে। তো আমরা এখানে চেঞ্জ করে আমাদের মতো কিছু একটা ধরেন দিতে পারি। আর পাসওয়ার্ডের জায়গায় আমরা একটা কি করব, পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা তারা ওই যে রিকমেন্ড করে যে 12 10, দেখেন আমি এখানে এভাবে দিলে আসতেছে, তো আমি এখানে হাইডে ক্লিক করে এরপরে আমি অন্য টাইপের কিছু পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন আমি হচ্ছে 8 10 ক্যারেক্টারের বেশি এবং বিভিন্ন জিনিসপত্র মিশিয়ে দিয়েছি, যেমন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার। এইগুলোর কারণে যে গ্রিন দেখাচ্ছে তার মানে পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। এখানে ডিফল্ট মেইল ইংলিশে থাকবে। এদিকে এসে আমরা যেটা করব, ডিফল্ট যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারি, অথবা না করলেও যে কোনো একটা হয়ে যাবে। এরপর এখানে আমরা আমাদের একটা মেইল দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো আপডেট আসলে আমাদের এই মেইলে জানাবে। এরপরে ইনস্টলে ক্লিক করবে, ইনস্টলে ক্লিক করলেই এখন আমাদের সাইটটা এই যে তৈরি হচ্ছে। দেখেন আমাদের এখন সি প্যানেলের মধ্যে থেকে
খুব ইজিলি আমরা আমাদের সাইটটাকে তৈরি করে ফেলতেছি। এটা কিছুটা টাইম নিবে। আচ্ছা, একটু টাইম নিয়ে নিক। আচ্ছা, এটা একটু টাইম নিয়ে নিক, দাঁড়ান। আচ্ছা, ব্লগ ওয়ার্ডপ্রেসে এখানে আসতে পারি। আচ্ছা, একটা মিনিট দেখেন, আমরা আবার ইনস্টলে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার পরে আচ্ছা, লেটেস্ট আমরা এখানে দিয়েছিলাম HTTPS এরটা অপশনই, এখান থেকে আমরা ওই যে বলেছিলাম মুছে দিব, মুছে দিয়েছি। মাই ব্লগের জায়গায় আমরা হচ্ছে অপশনই আমরা এখান থেকে যে কোনো একটা থিম দেখেন, আমরা কি জাস্ট যে কোনো আমাদের ওই যে প্রবলেমের কারণে আমরা আবার দিচ্ছিলাম কোথায়, এই যে এখানে জাস্ট ক্লিক করে আবার ওয়ার্ডপ্রেসে নাম টাম দিয়ে জাস্ট প্রথমবার আমরা এই যে কোনো থিম সিলেক্ট করি না। আচ্ছা, আমরা একটা থিম সিলেক্ট করে দিলাম। ক্লিক করে যে সিলেক্ট থিম, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। একটা থিম আমরা সিলেক্ট করে দিয়েছি ইনস্টলেশনে। ওই যে আমাদের যেভাবে মেইল দিয়েছিলাম, আমরা এরকম আমাদের মেইলটা দিয়ে এখন দেখেন আমরা হচ্ছে ইনস্টলে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করলে ওই যে বললাম কিছুক্ষণ টাইম নিবে। এই যে এখন দেখেন পার্সেন্টেজ বাড়তেছে, তখন আসলে থিমটা আমরা সিলেক্ট করেছিলাম না। এই যে জাস্ট এইভাবে হয় আমাদের সাইটটা দেখেন, বলতেছে আমাদের সাইটটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের সাইটের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল মানে অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য ওই যে বলেছি যে আমাদের সাইটের নেম .com বা .net/wp-admin, এই ড্যাশ না দিলেও চলে, দিলেও চলে। তো যাই হোক, আমরা যে সাইট তৈরি করেছি সেটা হচ্ছে, একটা মিনিট, এখান থেকে আসলে এটা কিন্তু এরকম না, এটার আগে কাজ করা হয়েছিল জন্য সেমটা এরকম এসেছে। এটাকে আমাদের আবার ডিলিট করতে হবে, দাঁড়ান। আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য যে ইউআরএল, সেটা এখানে এসে জাস্ট ওই যে আমরা কিছুক্ষণ আগে যে অপশনটি বা আমি যে পাসওয়ার্ডটা দিলাম ওটা দেখাই নাই, সেটা দিলেই আমাদের সাইটটা কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তো আমরা যে সাইটটা, আচ্ছা, এখন আমরা এখানে যাব, যাওয়ার পরে দেখেন বাম পাশে আমরা কিছু অপশন পাচ্ছি। যেমন প্রথমেই আমাদের যে অপশন গুলো আছে এটা হচ্ছে হোম, এরপরে আমাদের পোস্ট করা, বিভিন্ন আর্টিকেল পোস্ট করা বা ক্যাটাগরি ক্রিয়েট করা, মিডিয়া পেজ তৈরি করা, অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমরা মূলত থিম জনিত যাবতীয় বিষয় নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন টিম ইনস্টলেশন, প্লাগ ইন, ইউজার, সেই বিষয়গুলো আমরা প্রতিটাই দেখব। তো আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে প্রথম যাচ্ছি। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা কি করতে পারবো, আমাদের টিম এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এই মুহূর্তে এই থিমটা কি ইনস্টল করা আছে। আচ্ছা, আমরা চাইলে যদি অন্য কোনো থিমকেও আমরা ইনস্টল করতে চাই, দেখেন অ্যাক্টিভেট করব। কারণ এট এ টাইমে আমরা যে কোনো একটা থিম ইনস্টলেশন করে রাখতে পারবো। আমরা এখান থেকে, দাঁড়ান, এটা একটু লোড নিয়ে নিক।
আমরা এই যে 2090 এটা দেখেন অ্যাক্টিভেট করে ফেলেছি। এখন আমরা আমাদের সাইটের যদি লেআউটটা দেখতে চাই, ভিজিট সাইটে এখানে ক্লিক করলেই আসলে চলে আসবে। তবে এই থিমটা আগে থেকে ইনস্টল করে এই আর্টিকেল গুলো পাবলিশ করা ছিল জন্য এরকম আসতেছে, বাট আপনাদের তো এরকম আসবে না, জাস্ট ডিরেক্ট সাইট এরকম একটা আসবে। আচ্ছা, আমি তার একটা প্লাগইনস ডাব্লিউপি রিসেট, আমি এটাকে ইনস্টল এই জন্য করলাম যেন আমার এটাকে আগের যে কাজগুলো এগুলোকে আমি ফেলে দিতে পারি। কারণ এটা অবশ্য আপনাদের লাগবে না, আমি আগে এটাকে দেখেন রিসেট এখন কাজ করেছে, কারণ ওই যে আগের থিমটা ওইভাবে কাজ করা ছিল জন্য এই সমস্ত প্লাগইন গুলো চলে আসতেছিল। তো আপনাদের আর কি রিসেট মিসেট লাগবে না, কারণ আমার এই যে নতুন করে ওই আগের ডেটা গুলো ছিল জন্য এরকম দেখলেন যে কফির আর্টিকেল টার্টিকেল ছিল যেগুলো আমি অন্য কোনো ব্যাচে দেখিয়েছিলাম। তো আমরা প্রথম সিপ প্যানেল থেকে সাইট তৈরি করলেই আমাদেরকে কি করবে, এভাবে করে আমাদের সাইটটা তখন হয়ে যাবে। আমাদের ডিওয়াইলে গেলেও আমরা আমাদের সাইট দেখতে পারবো, আর সাইটে লগ ইন করার জন্য এভাবে সাইটের নাম লিখেও ম্যানুয়ালি লিখতে পারি, এখানে লিখেও দিবে। তো সেখানে তো লগ ইন করে আমরা আমাদের সাইটটা দেখতে পারি। তো যাই হোক, এখানে আমাদের দেখেন ডিফল্ট ভাবে যে একটা থিম ইনস্টল হয়ে গেছে সেটা এখানে দেখাচ্ছে। বাট আমরা এখন চলে যাব কোথায়, আমরা এখন কাজ করার জন্য এই যে অপশনে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। আচ্ছা, বাকিগুলো আমরা এগুলো কেটে দিই। কেটে দিয়ে আমরা ধরেন যে কোনো থিম ইনস্টলেশন করার জন্য, বাট এই জিনিসগুলো আমরা দেখব তার আগে আমরা যেটা করি, আমাদের এই যে সিরিয়ালটাতে যাই যে আমাদের কি কাজ করতে হবে। প্রথম যে সাইট তৈরি করা সেটা আমরা শিখে গিয়েছি যে কিভাবে ওয়ার্ডপ্রেসের সাইট ডোমেন হোস্টিং কেনার পরেই তৈরি করতে হয়। সাইট তৈরি করাটা খুবই ইজি। প্রথম সি প্যানেলে লগ ইন করবো। সি প্যানেলে লগ ইন করার পরে আমরা কোথায় গিয়েছিলাম, সফটাকিউলাসে গিয়েছিলাম। সফটাকিউলাসে যাওয়ার পরেই আমরা ওই যে বাম পাশ থেকে আপনার যে একটা অপশন ছিল যে ব্লক থেকে ওয়ার্ডপ্রেস থেকে দেন ওই যে ইনস্টলে ক্লিক করে আমাদের ডোমেন নেম, আমাদের তারপরে ভার্সন, আমাদের হচ্ছে এরপরে আরো বেশ কিছু বিষয় আইডি পাসওয়ার্ড বা যা যা ওই যে সিরিয়াল বাই এসেছিল সবগুলো আমরা সিলেক্ট করে দিলাম, দিলেই আমাদের এই যে ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেল। তো এই যে এভাবে আমরা আমাদের সাইটটাকে তৈরি করে ফেলেছি। তো আমাদের সাইটটাকে তৈরি করার পরেই আর এখান থেকে যে কাজ শেষ হয়ে গেলে এই যে গো টু সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল, এখানে আবার ব্যাক যেতে পারেন, এটা সমস্যা নেই। এই যে সি প্যানেল থেকে তো তৈরি করেছে, আমরা এখানে আবার ব্যাক গেলাম, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো প্রথম কাজ হয়ে যাওয়ার পরে আমরা দ্বিতীয় কাজটা করবো, এটা হচ্ছে ডিসকারেজ ইন্ডেক্সিং। ডিসকারেজ ইন্ডেক্সিং জিনিসটা কি, যে আপনি যদি মনে করেন প্রথম দিন সাইটটা তৈরি করলেন, এরপরে ভিতরে তো অনেকগুলো কাজ আছে, এগুলো করবেন, এরপরে আর্টিকেল পাবলিশ করবেন, বাট এই যে শুরুতে সাইটটাকে তৈরি করার পরেই আমরা হচ্ছে কি করে রাখি, ডিসকারেজ করে রাখি। ডিসকারেজ ইন্ডেক্সিং মানে কি, যেন গুগল বা ইয়াহু, বিং এই সমস্ত সার্চ ইঞ্জিনের রোবটরা যেন এসে আমার সাইটকে খুঁজে না পায়। তারা খুঁজে পেলে কি হবে, তারা ইন্ডেক্স করে ফেলবে। তো ইন্ডেক্স করে ফেললে দেখা যাবে যে শুরুতে আমার সাইট তো ফাঁকা একটা সাইট, এই সাইটে তো এমন কিছুই আসলে এভাবে নাই, এটা ডামি একটা থিম ইমেজ টিমেজ এগুলো এসে আছে। তো এইগুলো কিন্তু আসলে আমার জিনিস না কোনো কিছুই। তো এইটাকে ইন্ডেক্স করালে কিন্তু উল্টা আরো আপনার ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। তো শুরুতে আমরা সাইট তৈরি করেছি, বাট আমাদের এটা যেন খুঁজে না পায় গুগল, আমরা টোটালি অপটিমাইজ করার পরে আমাদের সাইটটাকে আবার ইন্ডেক্সে দিব। কারণ ইন্ডেক্সে না দিলে গুগল, ইয়াহু, বিং আবার পাবে না, আর না পেলে তো আমার র্যাঙ্কিং এ আসার জীবনে প্রশ্নই আসে না, আমি র্যাঙ্কিং এও আসতে পারবো না। কিন্তু ইচ্ছে করেই আমরা ডিসকারেজ করে রাখতেছি যে আমাদের সাইটের আর্টিকেল গুলো পাবলিশ করে সাইটে সবকিছু অপটিমাইজ করার পরে আমরা আবার ইন্ডেক্স করব। তো এই ডিসকারেজ ইন্ডেক্সিং কেন করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনাদের কারো কি এই ডিসকারেজ নিয়ে কোনো প্রবলেম আছে?
ডিসকারেজ ইন্ডেক্সিং জিনিসটা কি, এটা বুঝতে কি আপনাদের কারো সমস্যা আছে, যে কেন আমরা ডিসকারেজ করে দিচ্ছি বা ডিসকারেজ? আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, ডিসকারেজ ইন্ডেক্সিং হচ্ছে যে আমাদের তো এই অবস্থায় সাইটটাকে কোনোভাবে অপটিমাইজ করা নাই, সাজানো গোছানো নাই, টোটালি কিন্তু আনঅপটিমাইজ একটা সাইট। তো এই অবস্থায় যদি গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের রোবট এসে আমাদের সাইট গুলো দেখে, এটা কিন্তু দেখবে যে কোয়ালিটি লেস সাইট, মানে কিছুটা হলেও আমাদের ইমপ্রেশন নষ্ট হবে। তো আমরা এই মুহূর্তে এটা গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে লুকিয়ে রাখবো, যে ওই স্পাইডাররা যেন আমার সাইটে ঢুকতে না পারে। বাট কেউ যদি আমার ডোমেইন নেম লিখে ডিরেক্ট কল করে বা সার্চ করে, তাহলে কিন্তু পাবে। যেমন এক্সাম্পল, এই সাইটটা যেমন ব্লেন্ডার ফেয়ারের কিওয়ার্ড দিলে পাচ্ছে, বা এক্সাম্পল ব্লেন্ডার ফেয়ার ডট কম লেখার দরকার নেই, ডট কম লিখলে তো যাকে তাকেই পাওয়া যাবে। বাট এই যে ব্লেন্ডার ফেয়ার লিখে গুগলে সার্চ বা ডট কম না দিয়ে সার্চ করলে কিন্তু এই সাইটটাকে এই যে গুগলের লিস্টে সে ইন্ডেক্স আছে জন্য পাওয়া যাচ্ছে। কিন্তু ওই সাইটটাকে ধরেন আপনার হচ্ছে ডোমেন নেম স্যার এইভাবে সার্চ করলে হয়তো কি পাওয়া যাবে না, যদি না আগে ইন্ডেক্সে থেকে থাকে। দেখেন ইন্ডেক্সে নাই জন্য এটা কি পাওয়া যাচ্ছে না, কারণ দেখেন এই যে নাই, কারণ এটা ইন্ডেক্সে নাই। ওকে, এটাকে কেবলমাত্র ডট কম এভাবে দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। ডিরেক্ট কল করলে তো, ডিরেক্ট কল করলে এটা তো আর গুগল ওইভাবে আসে না। গুগল এইভাবে ইয়ে থেকে ইন্ডেক্সে যারা থাকে তাদের সাইটে ঢুকতে পারে, আদারওয়াইজ ঢুকতে পারে না। তো আমরা এটা ডিসকারেজ করে রাখবো। যেমন ওই যে কি করে, একটা মেয়ে দেখানোর আগে সেটাকে কিন্তু আগে ওইভাবেই বরপক্ষ গেলে দেখায় না, একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে দেন দেখায়। ওকে, তো এরকম আর কি, যে আমাদের সাইটটা তো এখন নতুন অবস্থায় টোটালি আনঅপটিমাইজ সাইট। এই মুহূর্তে যদি গুগল বা বিভিন্ন ইয়ের আপনার কি করে সার্চ ইঞ্জিনের স্পাইডাররা খুঁজে পায়, দেখবে যে এটা একটা কোয়ালিটি লেস ওয়েবসাইট। তো আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্যই আমাদের সাইট ইনস্টলের পরের কাজই হবে ডিসকারেজ ইন্ডেক্সিং। মানে ডিসকারেজ ইন্ডেক্সিং এর জন্য আমরা এই যে এখান থেকে দেখবেন সেটিংস এ চলে আসব, সেটিংস থেকে এইখান থেকে দেখবেন এই যে রিডিং, সেটিংস থেকে রিডিং, মানে আমাদের সাইটটাকে রিড করতে পারবে কি পারবে না। ডিফল্ট ভাবে পারবে, তো আমরা এই যে এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এখানে টিক মার্ক দিয়ে সেভ করে দিব। ওকে, সেভ করে দিলে এটা কি হয়ে যাবে, ডিসকারেজ হয়ে যাবে। তো কোনো সার্চ ইঞ্জিনের স্পাইডার আর এটাকে কি খুঁজে পাবে না। এরপরে আমরা কিন্তু সাইটটাকে সুন্দর করে যে যা যা কাজ করব, করার পরে অপটিমাইজ করার পরে কয়েকটা অন্তত 4-5টা আর্টিকেল পাবলিশ করার পরে আমরা এটাকে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আবার গুগল ওয়েবমাস্টারে অ্যাড করব যেন দ্রুত ইন্ডেক্সে নিয়ে নেয়। ইন্ডেক্সে না নিলে কিন্তু আমাদের সাইট র্যাঙ্কিং এ যাবে না। কিন্তু শুরুতে বুঝতেই পারতেছেন যে আমরা ইচ্ছা করে ইন্ডেক্সে দিচ্ছি না, যেন এই মুহূর্তে ইন্ডেক্সে নিয়ে আমাদের সাইটের যে ল্যাকিংস গুলো আছে বা এটা আনঅপটিমাইজ সাইট, এটা যেন বুঝতে না পারে। আচ্ছা, তো ডিসকারেজ কিভাবে করতে হয় এটা তো আমি দেখলাম, যে এখানে জাস্ট ক্লিক দিয়ে সেভে ক্লিক করতে হয়, বাট আমি আপাতত দিচ্ছি না। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, এতে আপনার সাইটের এই যে অপ্রয়োজনীয় জিনিসগুলো, কারণ সাইট ইনস্টল করলেই কিন্তু ডিফল্ট ভাবে দুই একটা আর্টিকেল এগুলো চলে আসে, তো এইগুলো যেন ইন্ডেক্সে না নিয়ে নেয়। আচ্ছা, দেখেন, যাই হোক, এরপরে আমরা এই কাজটার পরে এরপরে যাব আমরা থিম ইনস্টলেশন। এখন আমাদের যে থিমের দরকার আমরা সেই থিমটাকে ইনস্টল করে নিব, কারণ এক একজন মানুষ এক এক টাইপের কাজ করার জন্য এক এক টাইপের থিম চায়। তো এই সমস্ত থিমের জন্য যেমন আপনার ফ্রি থিমের মধ্যে সব থেকে ভালো আপাতত হচ্ছে অ্যাস্ট্রা, এবং আর একটা হচ্ছে জেনারেট প্রেস। তো অ্যাস্ট্রা বা জেনারেট প্রেস, সেটার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এখান থেকে এরপরে যে থিমের জন্য আমরা যাব অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে থিমে, এদিক থেকে দেখেন আমরা যদি সার্চ দেই এই যে অ্যাড নিউ থিম, নতুন থিম অ্যাড করার জন্য এখানে যেতে হবে। যদি কেউ থিম ফরেস্ট বা বিভিন্ন জায়গা থেকে থিম কিনতে পাওয়া যায়, বা আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হন, নিজের মতো করে একটা থিম বা সাইট বানালেন, সেটাকে এই যে এখানে এসে কি করতে হয়, আপলোড থিম থেকে আপনার পিসি থেকে ফাইল আপলোড করে দিতে হয়। বাট আমরা যেহেতু কি আসলে ডেভেলপার বা কোনো কিছু না, আমরা ধরেন ডিফল্ট একটা থিম নিয়ে সেটার উপরে কাজ করব। ওকে, তো এখানে অ্যাড নিউ এ গিয়ে
আমরা কি করব, এখানে অনেক থিম আছে ওয়ার্ডপ্রেসের, সবই ফ্রি। চাইলে পরবর্তীতে সেগুলোর পেইড ভার্সনও নেওয়া যায়। তো অনেক থিম এখান থেকে দেখতে পাচ্ছেন। ফিচার যেগুলো তারা ফিচার করেছে, পপুলার গুলো, সব থেকে পপুলার থিম যেগুলো মানুষ বেশি ইউজ করে, যেমন হচ্ছে বললাম যে বর্তমানে ফ্রির মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে জেনারেট প্রেস। আরেকটা আছে দেখবেন এদিকেই আছে, ASTRA, এই যে অ্যাস্ট্রা। ওকে, এই দুইটা হচ্ছে ফ্রির মধ্যে খুবই ভালো, অ্যাস্ট্রা। আরেকটা হচ্ছে কি জেনারেট প্রেস, মানে খুব লাইট ওয়েট, মোবাইল ফ্রেন্ডলি, খুব দ্রুত লোড নেয় সব কিছুর ভিত্তিতে, বা ফ্রিতেই তারা ম্যাক্সিমাম সুবিধা দিয়ে দেয়। অনেক সাইট আছে যে ফ্রিতে বেশি সুবিধা দেয় না। অনেক থিম আছে, আবার পেইড এর মধ্যে হলে অনেক পেইড থিম টিম আছে। তো যাই হোক, আমরা এখান থেকে ধরেন জেনারেট পেজটাকে ইনস্টল করলাম, যে থিমটা আমরা নিব এই জন্য এটাকে ইনস্টল করব, এরপরে অ্যাক্টিভেট করে নিব। এরপরে এই যে অ্যাক্টিভেট করে নিলেই এখন সেই থিমের ভিত্তিতে আমাদের সাইটটাকে কি করা হয়েছে, এখানে সেট আপ হয়ে গেছে। এই যে দেখেন এই থিমটা, এই যে আমরা এখন আমাদের সাইটের দেখতে পাচ্ছি। ওকে, জেনারেট পেজ দেখেন, আমরা যে জেনারেট পেজটা সেটাকে আসলে আমি ইনস্টল করে নিয়েছি। এটা এমনিতেই আসলে কোন একটা ল ফার্মের এই সেই অ্যাড হয়ে আছে, বাট এগুলো তো আমরা ফেলে দিতে পারবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। তো আমরা হচ্ছে জাস্ট কি করেছি, যে আমরা আমাদের মতো একটা থিম ইনস্টল করেছি, ইনস্টল করে সেটাকে অ্যাক্টিভেট করেছি। তো আমরা এই পর্বে এই যে দেখলাম যে কিভাবে একটা থিমকে ইনস্টল করতে হয়। যে কোনো থিম ইনস্টলেশনের জন্য সেটা অ্যাপিয়ারেন্সে যেতে হয়। এরপরে হচ্ছে পার্মালিঙ্ক সেটআপ। পার্মালিঙ্ক সেটআপ জিনিসটা কি? পার্মালিঙ্ক হচ্ছে এই যে এখানে আসলে আমাদের যে এগুলো আমরা যদি দেখি, যে প্রতিটা আর্টিকেলের ক্ষেত্রে দেখবেন যে ডোমেইন নেম থাকবে, এরপরে সেইটার হেডিং বা যে কিওয়ার্ড বেস যেটা করা হয়েছে, বেস সিঙ্গেল সার্চ কপি মেকার। দেখেন এই যে বেস সিঙ্গেল সার্চ কপি মেকার যে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড বেস এখানে আবার এক্সট্রা করে রিভিউ লাগিয়েছে তারা। আমরা রিভিউ নাও দিতে পারে, আমরা শুধু এটার মধ্যে এটা এভাবে দিতে পারি। তো এই জন্য এটা ডিফল্ট ভাবে কিন্তু আনঅপটিমাইজ থাকে। এটা বোঝার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই যে পারমালিঙ্ক সেটআপের জন্য আমাদেরকে যেতে হবে, আমরা আগে আমাদের সাইটের মধ্যে যাই। আমাদের সাইটে ড্যাশবোর্ডে ব্যাক আসলাম, আসার পরে পারমালিঙ্কের জন্য আবার সেটিংস এ যেতে হবে। সেটিংস থেকে এই যে পারমালিঙ্কস, দেখেন ডিফল্ট ভাবে আছে কি ডেট এন্ড নেম, মানে আপনি যে আর্টিকেলটা পাবলিশ করবেন এটার প্রথমে ডোমেইন নেম থাকবে, এরপরে দেখেন সাল, মাস, এরপরে তারিখ, এরপরে স্যাম্পল পোস্ট মানে আপনার পোস্টের টাইটেল। তার মানে এই যে ভিতরে সাল, মাস, তারিখ এগুলো কিন্তু ডিফল্ট ভাবে আসতেছে, এগুলো আসলে আনঅপটিমাইজ। আমরা দেখেন এই যেমন এখানে ধরেন ডিফল্ট ভাবে যখনই এটা করা থাকে, কোনো না কোনো একটা আর্টিকেল পাবলিশ করা থাকে, তো এগুলো হচ্ছে আনঅপটিমাইজ। তো আমরা যেটা করব, এই লিঙ্কটাকে এখন অপটিমাইজ করার জন্য আমরা কাজ করব। এখানে তো দেখি কোনো ইয়ে আছে কিনা, ব্লগ ব্লগের মধ্যে দেখি আর্টিকেল, কারণ এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামক একটা কি আর্টিকেল ডিফল্ট ভাবে আছে। তো এই আর্টিকেলে যদি যাই, দেখেন এটা অপটিমাইজ না। আমরা চাই যে আমাদের ডোমেইন নেমের পরেই যেন আমাদের কিওয়ার্ডটা থাকে, এতে আমাদের সাইটের ওই কিওয়ার্ডটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে বেশি ভ্যালু পায়। বাট এই ফরম্যাট থাকলে সবসময় আপনার যে কিওয়ার্ড হবে, কিওয়ার্ডের আগে সাল, মাস, তারিখ এগুলো চলে আসবে, মানে উল্টা অযথা জিনিস আসবে, যেটা আপনার রিডারদের পড়তেও প্রবলেম, উল্টা গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি কম ভ্যালু পাবেন। তো এই জন্য আমরা এই কাজটাকে এভাবে করব, আমরা এখান থেকে পোস্ট নেম সিলেক্ট করে দিব। পারমালিঙ্কে এসে আমরা কি করব, পোস্ট নেম, যাতে আমাদের সাইটের পরে আমরা টাইটেলে যে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করি সেটা যেন ডিফল্ট ভাবে চলে আসে, বা আমরা যদি আরেকটু এডিট কাস্টমাইজ করতে চাই সেটাও করতে পারবো। তো আমরা এটাকে দেখেন সেভ চেঞ্জেস করে দিলাম। তো এখন আমাদের পারমালিঙ্কটা কি চেঞ্জ হয়ে গেল। আমরা এখানে প্রয়োজনে যাই, দেখি পোস্টটা আছে কিনা, থাকলে দেখবেন যে এখন আর ওই আগের মতো এরকম ইউআরএল দেখাবে না। আমরা একটু রিলোড দেই, যদিও পেজটা এখন টোটালি নাই, সমস্যা নেই, যেহেতু আমরা লিঙ্কই চেঞ্জ করে ফেলেছি। বাট নেক্সট টাইমে পোস্ট করলে আমরা তো পোস্ট করবে, পরে দেখবেন যে সবই অপটিমাইজ অবস্থায় থাকবে। আচ্ছা, তো আমরা এই পর্বে যেটা করলাম, পারমালিঙ্ক সেটআপ করলাম,
এরপরে হচ্ছে পারমালিঙ্ক হচ্ছে লিঙ্ক গুলো। এরপরে অ্যাক্টিভেট অ্যাকিসমেথ। অ্যাক্টিভেট অ্যাকিসমেথ জিনিসটা কি? অ্যাকিসমেথ হচ্ছে একটা প্লাগইনস। অ্যাকিসমেথ নামক একটা প্লাগইনস আমাদের সাইটে ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হবে। এটার এটার মূলত কাজ কি? এটার কাজ হচ্ছে যে সে আমাদের সাইটকে সিকিউরিটি প্রদান করবে। বিভিন্ন অনলাইনে যে ম্যালেরিয়াস বা ভাইরাস থাকে, সেই ভাইরাস থেকে আমাদের সাইটটাকে কি করবে? প্রোটেকশন দিবে। তো এটা হচ্ছে অ্যাকিসমেথের কাজ। সো আমরা অ্যাকিসমেথ হচ্ছে একটা প্লাগইন, সিকিউরিটি প্লাগইনস। আমরা সেই প্লাগইনসটাকে আমাদের সাইটে প্রথম ইনস্টল করব। ইনস্টল করে সেটাকে অ্যাক্টিভেট করে দিব। তো যে কোনো প্লাগইনস অ্যাড করার জন্য আমাদের এই যে প্লাগইনস অপশনে আসতে হবে। আর একদম ব্যাকে আসতে চাইলে আবার ড্যাশবোর্ডে ব্যাকে আসতে পারবেন টোটালি। তো এখানে যেমন বলেছি আর্টিকেল, পোস্ট টোস্টের বিষয়ে এখানে ক্যাটাগরি, মিডিয়ার মধ্যে ইমেজ ভিডিও থাকে, পেজ থেকে আমরা পেজ তৈরি করতে পারবো, অ্যাপিয়ারেন্সে থিম জনিত কাজ। আর প্লাগইনস হচ্ছে প্লাগইনস এর কাজ। প্লাগইনস কি? প্লাগইনস হচ্ছে আপনার সাইডে ধরেন কোনো একটা সুবিধা নাই, সেই সুবিধাটা আপনি আপনার সাইটে আনতে চাচ্ছেন, আপনি নিজে কোডিং করতে পারেন না। তো তাদের জন্য ওয়ার্ডপ্রেসে এরকম যে অনেকেই অলরেডি করে রাখে, সেগুলো নিয়েই আপনি যে কাজটা করতে চান সাইটে সেটা করে ফেলতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন যে আপনার সাইটে যেন সোশ্যাল মিডিয়ায় আপনার কন্টেন্ট গুলো শেয়ার করার জন্য অপশন থাকে, আপনি শুধু সোশ্যাল শেয়ারিং বাটন লিখলেই অনেকগুলো প্লাগইনস আসবে, আপনি অ্যাড করে নেবেন যে কোনো একটা, আপনার সাইটে সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর অটো চলে আসলো। বাট এটা কিন্তু কোডারদের এইচটিএমএল সিএসএস সাইট হলে অনেক কোডিং করতে হতো, বাট এখানে সেই কষ্টগুলো নাই। এখন এখানে আমি সাইটের সিকিউরিটি বাড়াবো। দেখেন স্পেস নামক একটা প্লাগইন অ্যাড করে অ্যাক্টিভেট করে দেবো, কাজ শেষ। আদারওয়াইজ আপনাকে অনেক বড় কোড লিখতে হতো। তো প্লাগইনসে এক কথায় প্লাগইনস হচ্ছে এমন একটা জিনিস যে সুবিধাটা আপনার সাইটের মধ্যে নাই, বাট আপনি নিয়ে আসতে চাচ্ছেন, সেটা আমরা প্লাগইনস এর মাধ্যমে আমাদের সাইটে আনতে পারি। তো প্লাগইনস থেকে অ্যাড নিউ এ যাব। অ্যাড নিউ এ গেলে আমরা যেমন বললাম যে অ্যাকিসমেথ বা বিভিন্ন টাইপের যে প্লাগইনস, যেমন আমরা হচ্ছে অনেকে অ্যাকিসমেথও বলে। এই যে অ্যাকিসমেথ নামক যে প্লাগইনসটা সেটা দেখতেছি অলরেডি, এটা অনেক ইম্পর্টেন্ট হওয়ার কারণে অলরেডি ইনস্টল করাই আছে। বাকিগুলো যে ইনস্টল করে নিয়ে দেন অ্যাক্টিভেট করতে হয়, এটা ইনস্টল করাই আছে জন্য অ্যাক্টিভেটের কথা বলতেছে। আমি আমার এই যে প্লাগইনস এর মধ্যে গেলেও এটাকে খুঁজে পাবো। এই যে আমি যদি এখান থেকেও অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাক্টিভেট করে ফেলতে পারি, অথবা এই যে এখান থেকে প্লাগইনে ক্লিক করলেও এই যে দেখতে পাচ্ছেন যে প্লাগইন গুলো ডিফল্ট আসলে কি আছে, আপনার অ্যাড হয়ে আছে। ওকে, তা আমি এইগুলো এই যে যেগুলো আমার দরকার নাই, দেখেন এগুলো আমার দরকার নাই, আমি এগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি। যেগুলো আমার দরকার নাই ডিঅ্যাক্টিভেট করে আবার ডিলিটও করে দিতে পারি। এই যে ডিঅ্যাক্টিভেট করে দিলাম পেজ লেয়ার নামক যেগুলো, এগুলো তো আমার দরকার নাই। হ্যালো ডলি নামক একটা প্লাগইন, সেটাও ধরেন আমার দরকার নাই। এগুলো দরকার নেই, অ্যাক্টিভেট থাকলে আগে ডিঅ্যাক্টিভেট করতে হয়, এরপরে ইয়ে করতে হয়। তো যাই হোক, আমরা আমাদের সাইটে ওই যে ডিফল্ট ভাবে যে জিনিসপত্র এসেছিল এগুলো এই যে ফেলে দেওয়ার কারণে দেখেন সবগুলো এখন চলে গেছে। তো আমরা আমাদের সাইটে মূলত এসেছে, আমাদের সাইটে নিট এন্ড ক্লিন সাইটটা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অপসরি নামক যে নামটা আমি দিয়েছিলাম। ওকে, তো এক্সাম্পল এখান থেকে দেখেন আমরা হচ্ছে আমরা এটাকেও ডিঅ্যাক্টিভেট করে ইয়ে করে দিতে পারি, এটাও তো আমাদের দরকার নেই। আমাদের অ্যাকিসমেথ যেটা, হ্যাঁ এটার দরকার আছে, এটা থাক। আচ্ছা, তো দেখেন আমাদের হচ্ছে এই যে এই অ্যাকিসমেথটাকে আমাদের এখন অ্যাক্টিভেট করতে হবে। এটা আমাদের সাইটের সিকিউরিটি বাড়াবে। অ্যাক্টিভেট করার পরেই সেট আপ ইউর অ্যাকিসমেথ অ্যাকাউন্ট, এখান থেকে আমাদের যেটা করতে হবে, বা ম্যানুয়াল সেট আপ অ্যাকিসমেথ, এখান থেকে আমাদের যেটা মানে অ্যাকিসমেথটা এখানে শুধু অ্যাক্টিভেট করলেই হবে না, এখন এখানে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, বাট অ্যাকিসমেথ.com এর জন্য যে সেট আপ ইউর অ্যাকিসমেথ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে গিয়ে অ্যাকিসমেথে গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, করে একটা কোড পাবো, সেই কোডটা আমাদেরকে এখানে বসিয়ে দিয়ে লাইসেন্স কিটা বসানোর পরে কানেক্ট উইথ এপিআই কিতে ক্লিক করলে এটা সাকসেসফুলি সব কাজই করবে। তো এই যে অ্যাকিসমেথ.com এ যেতে হবে, এখানে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে। এখানে গিয়ে
এটা মূলত ডলার দিয়ে কিনতে হয়, আমরা ডলার দিয়ে না কিনে ফ্রির জন্য পার্সোনালে আসবো, গেট স্টার্টেড উইথ পার্সোনাল এখানে ক্লিক করব, তাহলে আমরা ফ্রিতেই পাবো। এরপরে যে আবার আমরা পার্সোনাল ইয়ারলিতে যে পার্সোনালে যাব, এই যে আমরা এই যে গেট পার্সোনাল এখানে ক্লিক করব, যেন আমাদের টাকা পয়সা দিতে না হয়। এরপরে দেখেন এখানে হচ্ছে কি করতে হয়, ইয়ারলি এই যে এত ডলার থাকলে কিন্তু মাস্টার কার্ডটা এগুলো দেখবেন চাবে, এই যে পেমেন্ট ডিটেল, এটাকে আমরা টান দিয়ে নে এই যে $0 পার ইয়ার করে দিলাম। এখন আমরা এখানে আমাদের মেইল দিব, ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে, পার্সোনাল সাইটের লিংকটা দিব, ওকে। এভাবে দিয়ে আপনি হয়তো এই 3টা বক্সে চেক করে দিলেন। এরপরে কন্টিনিউ করলেই আমাদেরকে তারা একটা কোড দিবে, 5-6 সংখ্যার একটা কোড দিবে, সেই কোডটাকে মানে এগুলোকে কমপ্লিট করে দিলে একটা কোড দিবে, সেই কোডটা এনে আমাদেরকে এখানে দিতে হবে। এক্সাম্পল দেন এরকম একটা কোড হবে, বা এরকম কোড হয় না, এই যে এরকম 5, 6, 8, 9, 0, মানে এরকম একটা কোড হয়, তখন এই কোডের পরে কানেক্ট করতে হবে। তবে ভুলভাল দিলে তাহলে হবে না, আমাদের এভাবে অ্যাকাউন্ট করে এনে এটাকে 0 করে দিতে হবে, এরপরে কোড এনে আমাদের বসিয়ে দিলে এটা কানেক্ট হয়ে যাবে, অনলাইনে যে কোনো ভাইরাসকে এটা প্রোটেক্ট করবে। তো আমাদের অ্যাকিসমেথটাকে এই প্লাগইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করা, বা এটা ইনস্টল অনেক সময় করাই থাকে, সেটা কিভাবে করলাম সেটা আমরা দেখলাম, কোডগুলো এভাবে বসাই দিব, ওকে, আমাদের কাজ হয়ে যাবে। এরপরে আমাদের 6 নাম্বার কাজ হচ্ছে রিনেম আনক্যাটেগরাইজ ক্যাটাগরি। ওকে, রিনেম আনক্যাটেগরাইজ ক্যাটাগরি জিনিসটা কি আমরা একটু বলি। মানে বলা হচ্ছে এখানে যে একটা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে যেটার নাম হচ্ছে আনক্যাটেগরাইজ ক্যাটাগরি, সেটা রিনেম করতে হবে, মানে নাম চেঞ্জ করে অন্য নাম রাখতে হবে। মানে দেখেন যখন আমরা ওয়ার্ডপ্রেসের সাইট এভাবে ইনস্টল করি তখন সবকিছুই একটা একটা করে ডিফল্ট ভাবে কি হয়ে থাকে, তৈরি হয়ে থাকে। সেটা আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আর্টিকেল থেকে যদি আমরা ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরির মধ্যে এই যে আনক্যাটাগরাইজ ক্যাটাগরি একটা ক্যাটাগরি দেখবেন তৈরি হয়ে থাকবে। তো এই ক্যাটাগরিটাকে আমরা নাম চেঞ্জ করে দিব। ক্যাটাগরি জিনিসটা কি, ক্যাটাগরি জিনিসটা হচ্ছে মেইনলি, ক্যাটাগরি জিনিসটা হচ্ছে এরকম যে এখান থেকে আমরা যখন এই রকম হবে তখন এখানে বিভিন্ন ক্যাটাগরি থাকবে, বাইং ক্যাটাগরি থাকবে, ব্রিউইং থাকবে, রেসিপি থাকবে, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। এই সমস্ত ক্যাটাগরির মধ্যে বাইং এর মধ্যে বাইং রিলেটেড যে সমস্ত আর্টিকেল সেগুলো এনে এনে এখানে আর কি এই ক্যাটাগরির আন্ডারে পাবলিশ করা হয়। তো এরকম যেমন প্রতিটা টপিক্সেরই ক্যাটাগরি থাকে, আমরা যদি ব্লেন্ডার ফেয়ারে যাই, ব্লেন্ডার ফেয়ার এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। সো এই ক্যাটাগরির মধ্যে এসে আমাদের কি করতে হয়, এই সমস্ত ক্যাটাগরির আন্ডারে পাবলিশ করতে হয়। ওকে, যেমন যাই হোক এটা লোড নিচ্ছে। তো বিভিন্ন ক্যাটাগরি আন্ডারে আমাদেরকে পাবলিশ করতে হয়। তো এই জায়গায় আমরাও আমাদের যে সমস্ত সাইট নিয়ে বা টপিকস নিয়ে কাজ করবো সেই সমস্ত ক্যাটাগরি দিব। আমরা ধরেন আমাদের সাইটে থাকবে, একটা থাকবে হচ্ছে রাইস কুকার, একটা থাকবে ধরেন ফ্রাই প্যান, আর একটা থাকবে কিচেন নাইফ। এরকম বিভিন্ন ক্যাটাগরি যদি আমরা রাখতে চাই তাহলে আমাদেরকে সেই টাইপের ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। যেমন হচ্ছে এক্সাম্পল এখান থেকে, তো সেই ক্যাটাগরি প্রথম যেটা থাকে এটার বেনামি ক্যাটাগরি থাকে, বাট এটাকে এডিট করে আমাদের কি করতে হবে, আমরা যে ক্যাটাগরি গুলোতে নাম রাখতে চাই তার মধ্যে যে কোনো একটা নামে এটাকে রূপান্তর করে দিব। দেন আমি চাচ্ছি যে দেন ব্লেন্ডার, এই ক্যাটাগরিটাকে আমি ব্লেন্ডার দিলাম, বা পার্সোনাল আমি ব্লেন্ডার নিয়ে কাজ করলে সেভাবে দিব। আবার যদি চাই না আমি ব্লেন্ডার কফি মেকার একটার মধ্যেই 2-3 টাইপের সাইট নিয়ে করব, তাহলে এটাকে ব্লেন্ডার দিলাম। আনক্যাটাগরাইজ এখানে স্ল্যাগেও এসে আমাকে ব্লেন্ডারই লিখতে হবে এবং সবগুলো স্মল লেটার। স্ল্যাগ মানে ওই যে ইউআরএল এর মধ্যে যেটা থাকবে ব্লেন্ডারের ক্যাটাগরি। তারপরে আমি আপডেট করে দিলাম। তো দেখেন আমি চাচ্ছি যে আমার হচ্ছে তো জাস্ট এখান থেকে আমরা দেখেন ক্যাটাগরি একটা অলরেডি তৈরি করে ফেললাম, মানে ছিল রিনেম করে ফেললাম। আরো নতুন ক্যাটাগরি তৈরি করতে চাইলে আমরা এখান থেকে কি করব, ধরেন
কফি মেকার। আর এখানেও আমরা তখন কি করব, আমাদের এই যে কফি মেকার জিনিসটা এই যে এভাবে লিখতে হবে, আগেই হয়তো লেখা ছিল জন্য সাজেশনে আসছে। দেখেন কফি সবগুলো ছোট হাতের এবং মাঝখানে হাইপেন হবে, কোনো ফাঁকা থাকা যাবে না। এবং আমরা জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমরা এভাবে বিভিন্ন ক্যাটাগরি, রেসিপি বা ওই যে ব্লগ যেটাই লিখি না কেন, এখানে হলো আমরা কি করব, এভাবে আমরা যে যে ক্যাটাগরির আন্ডারে আর্টিকেল রাখবো সেভাবে ক্যাটাগরির নাম দিয়ে ক্যাটাগরি খুলতে হবে। যাই হোক, আমরা কয়েকটা ক্যাটাগরি খুললাম। আর যেটা ডিফল্ট ভাবে ছিল এটার নাম তো আমরা দিয়েছিলাম কি, আনক্যাটাগরাইজ ক্যাটাগরি। আচ্ছা, এটা গেল। সো যাই হোক, ক্যাটাগরি তৈরি করা গুলো বুঝলেন। এরপরে ডিলেট আনইউজ থিমস এন্ড প্লাগইন, মানে ওই যে আমাদের দেখলেন যে ডিফল্ট ভাবে অনেকগুলো প্লাগইন অলরেডি অনেক সময় ইনস্টল হয়ে থাকে, যেগুলোকে আমি কিছুক্ষণ আগে ডিলিট করলাম। এভাবে কিছু থিম থাকে যেগুলো অনেক সময় ডিফল্ট ভাবে ইনস্টল হয়ে থাকে, সেই জিনিসগুলো ডিলিট করে দেওয়াটা বেটার। এটা ওই যে সাইটের পর কোনো ইম্প্যাক্ট করলে সেটাও চলে যায়, সেই সাথে আমাদের সাইটের লোডিং স্পিড গুলো ভালো থাকে। ওকে, সো আনইউজ থিম এবং প্লাগইন। আনইউজ থিম আগে দেখে নেই। থিমের জন্য আমরা কোথায় যাব, অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিমস এর মধ্যে এখানে গেলে এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সার্ভার থেকে কি কি থিম আমাদের এখানে ইনস্টল হয়ে আছে। তো সেগুলো যদি আমাদের দরকার না হয় থিম ডিটেলস এ যাব, গিয়ে এই যে ডিলিট করে ওকে, যা যা ডিলিট করা দরকার হবে আমরা এরকম মূল জিনিসটাকে আমাদের যেটা দরকার সেটাকে রেখে, কারণ অনেকগুলো আপনি চেক করতেই পারেন 100টা নিয়ে, আপনার কোনটা ভালো লাগে, যেটাকে আলটিমেট ভালো লাগে সেটাকে রেখে বাকিগুলো ডিলিট করে দিলেন, কারণ এগুলো কিন্তু আপনার এখানে সার্ভারের জায়গা খাবে। কারণ এটা কিন্তু আপনার ওই যে 1 জিবি বা 2 জিবি সেটার মধ্যে এসে বসেছিল, সেগুলোকে আমরা ফেলে দিলাম। প্লাগইন গুলো সেম, প্লাগইন তো অবশ্যই কিছুক্ষণ আগে আমরা ডিলিট করেছি, যে আনইউজ ছিল অ্যাক্টিভেট থাকলে আগে ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। এই যে ডিঅ্যাক্টিভেট করে দেন আমরা ডিলিটের অপশন পাবো। তো এগুলোকে আমাদের ফেলে দিতে হবে যেগুলো অপ্রয়োজনীয়, বাট এটা কিন্তু আমরা ফেলবো না, যেহেতু এটা আমাদের দরকার। বা আরো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা রাখবো। আনইউজ গুলো মানে একই কাজের জন্য অনেক প্লাগইনস আছে, আপনি অনেক সময় সোশ্যাল মিডিয়ার জন্য 4-5টা ট্রাই করলেন, যেটাকে রাখলেন সেটা রেখে বাকিগুলো ফেলে দিলেন। তো আনইউজ থিম এন্ড প্লাগইনস গুলো আমরা এখান থেকে কি করব, ফেলে দিব। তো আমরা ফেলে দিলাম। এরপরে ডিসেবল পোস্ট রিভিশন, এটা আসলে অপশনাল। ডিসেবল পোস্ট রিভিশন এটা খুব ইম্পর্টেন্ট না, এটার জন্য আপনারা ডিসেবল পোস্ট রিভিশনের জন্য কিছু প্লাগইনস আছে, যেমন বেটার ডিলিট রিভিশন ম্যানেজার বা এগুলো এগুলো ইনস্টল করলেই হয়। তো এটা এতটা ইম্পর্টেন্ট না। রিমুভ ডাব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট, হ্যাঁ এটা নিয়ে আমরা একটু বলি। এটা হচ্ছে যে দেখেন শুরুতে আমরা যখন কি করেছিলাম, আমাদের সাইটটা তৈরি করতেছিলাম তখন ওই যে আমরা কিন্তু এই কাজটা করেছি যে ডিফল্ট ভাবে অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন ছিল, আমরা সেটাকে চেঞ্জ করে অন্য একটা নাম দিয়েছিলাম। বা কেউ যদি মনে করেন যে আপনি তখন করতে ভুলে গেছেন বা করতে পারেননি এখন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে আগে যেটা করতে হবে ওই যে সাইটে যেতে হবে। সাইটে গিয়ে ইউজার ইউজার অল ইউজারের মধ্যে যেতে পারেন। এখানে একটাই যেমন অ্যাডমিন আছে, এখানে তো একে নিজেকেই নিজে ডিলিট করা যাবে না, তাহলে আবার সাইটে ঢুকবেন কিভাবে। আগে আরেকটা এই যে অ্যাড নিউ, নতুন অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করতে হবে। যেমন সেই ক্ষেত্রে ধরেন এখানে আপনি কিছু একটা দিলেন, রাকিব2190, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এক্সাম্পল, নামটা এগুলো না দিলেও চলবে। ওকে, এগুলো এই যে রিকোয়ার এগুলো দিতেই হবে। এরপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, ডিফল্ট ভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে সাবস্ক্রাইবার বা এখানে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সব থেকে অ্যাডমিন রোল। যাই হোক, এভাবে আমরা নতুন অ্যাডমিন ক্রিয়েট করে
তখন যেটার মধ্যে আছে এখান থেকে লগ আউট করে এই নতুনটার মধ্যে থেকে লগ ইন করে আগেরটাকে আমরা ডিফল্ট ভাবে যদি ওইভাবে থাকে ডিলিট করে দিতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু দুইটা অপশন আসবে যে আগের যাকে ডিলিট করতেছেন তার কাজগুলোও ফেলে দিবেন নাকি কাজ রাখবেন শুধু তাকে ডিলিট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দিবেন যে তার কাজ রাখবো শুধু তাকে ফেলে দিব যদি আপনি এটা করতে চান। ওকে, তো এখন আমরা আসি মেইনলি আমাদের এখানে বেশি দরকার হয় অনেক সময় একটা সাইটে আমরা অনেকেই কাজ করি বা চাই যে, বা আপনি কোনো ডেভেলপারকে দিয়ে কাজ করালেন বা কোনো এক্সপার্ট দিয়ে, অনেক সময় কি করে বা আমরা কোনো যদি বাইরের কাজ করি তার সাইটে কাজ করতে হয়, অনেকেই সে তার আইডি পাসওয়ার্ডটা দেয় না, সেই ক্ষেত্রে নতুন আইডি পাসওয়ার্ড আমাদের ক্রিয়েট করে দেয়। সেটা করার জন্য সে যদি না পারে তাহলে তার থেকে যে ইউজার থেকে এসে অ্যাড নিউ এ আসবেন, অ্যাড নিউ এ এসে দেন এখান থেকে যে আপনারা আহ, কি করে নিতে পারবেন, নতুন অ্যাক্সেস ক্রিয়েট করে নিতে পারবেন এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন, ওনারটা দিয়ে উনি ঢুকতে পারবেন। তো দেখলেন এখানকার কাজগুলো। আর এরপর হচ্ছে হাইড লগইন এরর্স। হাইড লগইন এরর্স জিনিসটা কি এটা একটু বলি। এই জন্য আগে আমাকে লগ আউট করতে হবে। এখানে ধরেন কেউ একজন বুঝে ফেললো যে আমার ইউজার নেম এটা হতে পারে, বাট পরে সে একটা ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলো, ধরেন কোনো হ্যাকার, বাট তাকে এখানে দেখেন একটা নির্দেশনা দিচ্ছে যে এক্সাম্পল এই যে এখানে লিখতেছে কিন্তু যে আপনার পাসওয়ার্ডটা ভুল বাট ইউজার নেমটা ঠিক এভাবে। বাট আমরা এখানে এমন কাজ করব যে তাকে এখানে কোনো কিছুই দেখাবে না, যে এটা কিন্তু আমরা না বুঝলেও হ্যাকাররা বুঝে। এখানে বলে দেয় যে আপনার পাসওয়ার্ড ভুল এই ইউজার নেমের এগেইনস্টে, তার মানে ইউজার নেমটা ঠিক আছে। তো আমরা এমন কিছু করব যে এখানে যেন তাকে এটা কোনো ইনফরমেশনই না দেয়, সে যেন বুঝতেই না পারে যে তার কি আইডি ভুল নাকি পাসওয়ার্ড ভুলের কারণে লগ ইন করতে পারতেছে না। Okay. তো এটার জন্য আগে আমরা লগ ইন করে নেই। ওকে, তো এখন আমরা একটা আসলে কোড বসাবো। আচ্ছা আমরা সেই কোডটা একটু দেখি। ওকে, কোডটা বসানোর জন্য আমরা এখান থেকে থিম এডিটরে চলে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। এরপরে বলতেছে আমি কি এখানে কোডিং এর জায়গায় যেহেতু বুঝে শুনে আসছি নাকি ভুল করে, আমি দিলাম আই আন্ডারস্ট্যান্ড। ওকে, যে আমি বুঝে শুনে এসেছি। দেন বাম পাশ থেকে আমাদের ক্লিক করতে হবে, দেখেন অনেকগুলো, যেমন থিম ফাংশন, ফাংশনস ডট পিএসপি, আমাদের মূলত এখানেই যেতে হবে, ওই যে থিম ফাংশনস, ফাংশনস ডট পিএসপি, এবং এই যে পিএসপি যে আছে এটার নিচে এসে আমাদের কি করতে হবে, কোডটা বসাতে হবে। আমি ওই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা মেবি আমি আমার একটা ব্যাচে দিয়েছিলাম, আমি সেখানে একটু যাই।
এই যে অনসাইট পার্টের নিচে এই হাইড লগিং এরর্স এর যে কোডটা আমি দেখেন আমাদের যে থিম আসছে, থিমের মধ্যে আমরা গিয়েছি, এই যে এখানে এই পিএইচপি এর নিচে আমরা এই কোডটাকে আমরা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা এই যে সেভ আপডেট ফাইল করে দিব। আপডেট ফাইল দিয়ে এখন আমরা ড্যাশবোর্ডে গেলাম, এখন লগ আউট করি। এখন আমরা জাস্ট যে কোনো একটা আইডি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারি। দেখেন এখন আর ওই প্রবলেম গুলো দেখাবে না। দেখেন এখন আর উপরে দেখাচ্ছে না যে এখানে আসলে আমাদের কি ভুল বা কি প্রবলেম, কোনো কিছুই দেখাচ্ছে না। তো দেখেন এভাবে আমরা আসলে সলভ করে ফেললাম, এবং আজকে আমাদের অনসাইট পার্ট 1টা এভাবে কমপ্লিট হলো। নেক্সট ডেতে আমরা অনসাইট পার্ট 2 বা বাকি বিষয়গুলো নিয়ে আসলে কাজ করব। আচ্ছা, এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আর যারা এখনো যে প্রেজেন্ট এগুলো দেন নাই, প্রেজেন্ট গুলো সবাই দিয়ে নিন আপনাদের ব্যাচে। আচ্ছা, আর কারো আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে জি দ্রুত একটু বলেন। করতে হবে হচ্ছে 2 দিন, আর হচ্ছে ইয়া মাইক্রো ওয়ার্কার্স এর হচ্ছে উইন্ডো নিয়ে একটু কথা বললাম হচ্ছে। মাইক্রো আকার্স এর, আচ্ছা ওকে, মাইক্রো আকার্স এর যেটা